আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাতীয়াভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে তাদেরকে অনুমতি দেয়। আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না। সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখন আমরা রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপরা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এইচবি রোড, একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য। যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমনিতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে, আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান, মানে বুঝছেন তো, ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি খুব করছে, রাস্তার উপরে দাঁড়ায়া চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম, এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট, এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে
এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুম, এটা একটা সামান্য ব্যাপার। এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে অগাস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চুমনিতে আমরা করবার জন্য আধা ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে। 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে। অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এসবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল। এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে, এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়, এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিলাম তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে, যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা, এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধার দিকেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন, উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করুন। এই হলো আমাদের আজকের বক্তব্য। ভিতরটা
দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমরা আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি উনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে, এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে দুইটা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে। দেখুন, এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন, এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই রয়েছি। আমার শরীরটা একটু খারাপ আছিল, কালকে প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই, ডাক্তার হয়েছে। তারপরে একবার 12টার সময়, 12টা বাজে এই সময় হচ্ছে, টিপটা দেখছে যে টিকু কুড়ি আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর বলতে পারি। সকালে 5টার সময় উঠছি, এটা দেখি আমরা পেছনের দরজাটা খোলা, দিক দিয়েছি। আমি সে বের হইতেছি যে পেছনের দরজাটা খোলা, দেখি থাকবো। এবার এদিকে আইসি, আইয়া দেখি সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথাও তো এখানে নাই। এদিক দিয়ে গেছে, গিয়ে দেখি ওই জমিনের মেঝে মাথার পালে গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবার আমার মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসি। এরপরে ঘুম থেকে এগিয়ে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটাই আমার আর করতে পারি না, বড় বই করি। এমনি তোর সাথে আমার দরবার কোনো কিচ্ছু না, এর সাথে আমার শত্রুতা হবে না। এমনি কেউ সন্দেহ টন্ধে হয়নি আপনার? না, আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরেই। আপনার নাম, তখন সরকার অ্যাড্রেসটা? আলিবাজার, এটা আমি নিতে পারি। বেকনরা আমার জুম্মা সেতর বর্তমান আতালে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাপোর্ট করা না, আমার এতমান বলা পাবে না। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সে তরফ থেকে, আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন। আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সে সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা সকলেই জানেন, গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মা এফসি যে ম্যাচটি হয়েছিল, জুম্মা এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে যিনি বলেছেন, উনি বলেছেন জুম্মা এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মা এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি, এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না। কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদেরকে, আমাদের জুম্মা এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি।
কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কীরকম ছিল। আমাদের জম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল, ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড, তা সবাই জানেন, এমনকি ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ নিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল, পোর্ট রেফারি যিনি ছিলেন, ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম। ওনাকে বলেছিলাম, স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি, স্যার দেখুন আপনারাও বলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গিয়েছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন, ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে, মাঠের ভিতরে থেকেই সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন। এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবেই খেলা খেলতেন আমাদের জম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো, ওনারা বলতে পারতেন রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করে নিই। কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারা দ্বিতীয়ত হচ্ছে, ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জম্মু এফসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা যতজন অফিসিয়াল আমরা জম্মু এফসিতে আছি, আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাসকে, প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল কি উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি। উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন, ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন। তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন? কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে। উনি তো বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন। এমনকি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে। পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো? আগে থেকে যদি আমাদের জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন,
তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনার যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন, সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানায়, ওনারাও যাতে ভালোভাবে খেলাটি খেলে। সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন। সবাইকে একবার নমস্কার। আমার বাচ্চারা লইয়া লাগতে লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখছেন, আমার দেওয়ারের বউ মাইদাম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া আমার কথা কোনে আমার মাইদাম দেওয়ারে ধইরা ফালাইয়া ছুড়ু ধরে মাথারে পিঠা দিয়ে ভেঙে লাইতে। আমার মারও মারছে, আমারও মারছে, ওই যে আমার হাতের দিদা পুরা গেছে, আমার পেট পুট সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার বাড়িতে। কে মারছে? যে মারছে এর নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 4 জন মিল্লা মারছে। 60 জনে মিল্লা? হ্যাঁ। আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হয়েছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত রো। কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান। এখন কোন জায়গাতে নিয়েছে? বিশালগড় হসপিটালে। ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসএর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হচ্ছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল, বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিই। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে।
অ্যাবডোমেন পার্ট। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলি, আমরা পালস রেট, এরপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে, তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জন ডিপার্টমেন্ট জিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসি আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি দত্তভূমি। অনুরোধ জানাবো অর্ঘ দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। পুষ্পার্ঘ অর্পণের প্রদীপদার শোকসভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোডা ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছি, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য।
পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য? না না, এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়াড়ি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শর্ট আছে, যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন সরকারের কাছে, কোনো সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না, আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন, আপনাদের কোন দাবি দেওয়া প্রেরণ করবে? আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে। হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 বেরোবে। কেএসসি এর 100 আরডিতে 158 পর্যন্ত বেরোবে। কেএসসি এর 104 জনের মতো বেরোবে যতটুকু। এগুলো সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা কে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিক্যালিটি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া এবং প্রেস মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি, পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল, এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করব। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস এইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে
ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে, ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপরে আলোচনা করবেন। এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গীতে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলার অধ্যক্ষ প্রফেসর SK পাত্র। কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয় কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চায়। অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। যে আউটপোস্টের ওসিও আছে পুলিশ থাকাকালীন মামলা হইতে আসলে মামলা করতেছেন, প্রচুর কেস আছে। এগুলা বদ্ধ করার লাগে ওরা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এমন অনেক কেস আছে, যেমন দাতারাম একটা চেষ্টা করছে, পরবর্তী সময় দেখলাম আমাদের 11 মামলা। আমরা তো কমপ্লেন করি আমাদের উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর, উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে। লড়াই করবে লড়াই থাকছে লড়াই বলছে নেতাকর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকারের জবাব চাই। জবাব তোমায় দিই। এদিকে এদিকে একটু সামনের দিকে। থ্যাংক ইউ।
হচ্ছে বাগমান ব্লক সভাপতি আরো চাকরামুর ব্লক সভাপতি জবাব তোমায় দিতে হবে কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসেছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব। আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইফের সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিওয়াইফের কেউ আছে? ডিওয়াইফের আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন।
কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ যাওয়ার অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন ফিলার থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন ফিলার লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। কিন্তু এরকম প্রায় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, বাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী
যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন্দ্র বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন্দ্র বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন্দ্র বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়? এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়? উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে মিডিয়াকে খুব খুব ধন্যবাদ করি। ভান্ডারিমা 5 নম্বর ওয়ার্ড বিভিন্ন পার্টি থেকে আমরা আইপিসি পার্টিতে যোগ দিয়েছি। সামনে আমরা ভারতীয় আইপিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে, এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন ঘরে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট, এই আমরা পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা
সম্মুখ রাখে। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের বন্যা বিরোধী আপনারা আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কমিটির সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরের একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন
যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন্দ্র বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এবং মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না। অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে। অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গেছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গেছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি, আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক। কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন। গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল, সেটাকে আপডেট করা হয়েছে। সেখানে মিশন ছিল নতুন একটা, সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইনগুলি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয়, জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পদ্ধতিতে উনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে
আমরা এটা করেন সাইরন নাকি আর দেখতেও নেই করে মনে হয় আপনারা আত্মীয় আমার তো কনসার্ট পেয়েছিল নাম না আমার গাড়ি উঠাইতে আপনি সাইড দেন না গাড়ি চাই না আমার তো কনসার্ট পেয়েছি না নাম না কাকা আকাশটা গাড়ি ওই কাকা বাদ দাও সরটা সরো 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 শেষ আগে হ্যাঁ আমার ছবি লোক একটু সাইড সাইড ম্যাডাম আপনার শুনে যান গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025 এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2 118 সাবসেকশন 2 113 116 subsection 5 336 subsection 3 340 subsection 2 341 subsection 351 and 338 BNS। এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানি শ্রীময়ী, মিস রামায়ানি শ্রীময়ীকে আজকে আদালতে প্রোডাকশন করছে 3 দিন পুলিশ রিমান্ড চেয়ে। আদালতে আমরা এই মামলার যে আইও যে ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানি শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট, কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্টি জানার জন্য,
to obtain information about the complex nature of the bank fraud, to recover the misappropriate fund, to analyze the mobile phone of the 21%, তার 21% যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ, এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারভিউশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালতে তাকে মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। আমাদের শ্রমিকরা যারা সাউথগামী শ্রমিকরা, বাস চালক, কন্ট্রাক্টররা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস ওনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা নাগরজলা, এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2000, 1500, 3000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয় তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপর আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগরজোলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে আমাদের নাগরজোলা মুখে। ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরজোলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে, নাগরজোলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরজোলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালাই, সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাকি, আমরা শেষ মতো গাড়ি চালাই সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে
খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক? কোন জায়গার? আমরা হলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা, প্লাস সাউথ ত্রিপুরা বাস, বেলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকটা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজল দা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক হয়েছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের বিএমএসের আমরা একটা কমিটি, আমরা বিএমএসের লোক। উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ, এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরাজ্যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে,
তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না, মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন, কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসনে সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে, এটা দুর্ভাগ্য। কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর, সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে, এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন, কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique, sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise this science could not have been developed. Fire, water, decomposition or mutilation may destroy all evidence of the body, but teeth often remain as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joychandra Rathod of Kanuj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD, the body of Lolia Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2004, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks
of the victims matched with the dental profile of the accused. Like the Seema Bora murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Gopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authority that on 12 June 2025, already mentioned here, my previous madam already have mentioned, that horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, because students already have raised here, they also have cooperated. So I would like to give them thanks that they have During the Vienna Opera House fire in 1849, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem radiographs. Then very important topics, whom we know, the father of odontology. In 1987, Dr. Oscar Amido, a Cuban dentist radicated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us the teeth have consistently played a role in truth seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated, burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Registrar, NFSU, Professor Dr. Yaso Junari, Director, NFSU, Dr. Fiji Great, Kaval University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar, then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already have mentioned that uniqueness in everywhere, that when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you? And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering.
today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This has been very important, and I think that justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic, behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here, that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later, it was established by the government of India by the blessings of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, through Act 2020, with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now you have said that advancing forensic odontology from theory to reality, that I have found now. I'm very glad. In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Amit Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I ask the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much. I hereby now invite Professor G. Rajesh Babu sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. নিয়ে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ
ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যে বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরো 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে। এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকদের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা NSY স্পষ্ট এখানে জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের জায়গায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সে বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের কাছে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি PMC স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাপতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর PMCর মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে, তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখব সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুপড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছুর নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রেহাই দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন NSYর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের
ছাত্র নেতা এনএসইউ নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা, যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে এই ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো? এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে 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 রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষা কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউ এর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলব। আমি মুখে আছি মরুঘাটের একটা খবর আছে না এই নাম্বারে মোবাইলটা পাত্রে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কোথায়? তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কি হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজোগা পায়খানার যাইতো, পায়খানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে সিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে সিটির মায় জিজ্ঞাসা করে যে বাইরে কোন আছে? কাকুরা আছে। মনে করছে সিটি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। সিটির বাপ লেফটিনে গেছে, লেফটিনটো
যাইতে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এরপরে আইবার সময় দেখে দেন লাইট বন্ধ। তা হেতে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বলে। তারপরে এই হের পরে হেতে হিয়ানতুন তারা দায়িত্ব ভরি আই হাতেরে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি গেলাছে, চোখ মুখ বান্ধি তারপরে হাতেরে মারছে, মারে মাথারা দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে হেতে। এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাইরেছি, আর হেতে দায়িত্ব ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরতর ব্যাকসাইন চাইছি, হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতেরে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতেরে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে, হরে যাবার পরে আই গরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতেরে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে সোরারা? আড়াইটা। তো কয়জন আছে দেখছেন নি? না, সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না, নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যে যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? আড়াইটা। আপনার নাম? আমার নাম ভবতোষ দাস। কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলার লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে তো ভারতের সীমান্তের সঙ্গে। তারা কইতে পারে না আইছে না? বিএসএফরা আইছে না, আইছে না। রাতে ডিউটি থাকেনি বিএসএফ? তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে। এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তাদের এরকম মানে আমার দাম না কিন্তু আমার ওয়াশ করে এটা এখন আবার মানে একদম বাড়িটাও একদম পাশে আমার। কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিন দুবার দেখি এখানে ঘটনা ঘটায় ওখানে বলে বাংলাদেশ জায়গা বাংলাদেশ আমার বাড়ি এখানে আত্মীয় স্বজন আছে বোনের বাড়ি আছে ভাইও একদম আছে বাংলাদেশ এইখানে যাই একটা জমাটা ভদ্রতারে নিরবতা মনে করুক না তারা। আমি আমার কাছে আবেদন থাকবো আছে একটা পরিবেশ তৈরি করে তারেক এর মামার বাড়ি আমাদের এখানে এর বাড়ি এর আপন কৃষি দেওয়া কত বাংলাদেশে একজনের কাছে এখানে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়। আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল
সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন, পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার সেকেন্ডারি রেকর্ড এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল। ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা এবারে ইডি কেস নিয়েছে। ওটা পোস্টমর্টম হয়েছিল, মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ পড়েছে, পাইপ পরে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের সাথে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, টেস্ট বডি পোস্টমর্টম হলে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর, আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনার থানায় নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, 3জনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না। পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে, আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। अरे आपने हाफ एन मेला सुन ना हाफ एन मेला जाऊँ मेला
আমরা এটা যারা আমরা এটা মেনে নিতে পারি না, এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও বিষয়, আশ্চর্য বিষয়, আপনারাই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে, রোজ ভ্যালি অনেক এখনও মানুষ টাকা পায়নি, সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে, পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, এই পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্ব রয়েছেন, কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, এইটা অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। মাহতো একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেবো, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক, এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা, এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স, রাস্তায় ফ্ল্যাক্স লাগাচ্ছেন, আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম, এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রও দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমলার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষে একটা স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন, উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন, তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর কাঞ্চনপ্রভা মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন, এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কী করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কী করে? উনি কী করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগেই উনি হঠাৎ এইসব কথা বলেন, এবং উল্টো বলে, যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে একটা, যেটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন, তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরেকটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 240 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে
পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে। সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনই দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, অর্থাৎ তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে যে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম তলি মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি? এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাঝপাড়াতে আমিও একটা সভাতে বক্তৃতা গেছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এক বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন, 7-8 বছরে দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা বলবে আমি 3 মাসের মধ্যে 10,300 দেশকে চাকরি রেগুলার করবো। পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও দিয়েছেন? এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে? প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু, এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর, এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো, আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো
সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে একটা নাইট ক্লাব মানে হেপেস টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শীঘ্রই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না। এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যাভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না সেখানে। লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এইচবি রোড একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না, আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন
এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়, এই বার্তাটা আপনারা দেবেন। এই কথা বলে আপনাদের অসংখ্য যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমনিতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো, ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি করছে, রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার, এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার, যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা ইয়ে করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইতো না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তা আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চমনিতে আমরা করবার জন্য আধা ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে, 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে। অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী
12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা কোঅর্ডিনেশন এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এইচবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়। এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিলাম তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধা ডিঙেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে আইছে, বেরিয়ে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করুন। এই হলো আমাদের আজকের বক্তব্য। দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি উনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে 2টা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে। এখন এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই রয়েছি। আমার শরীরটা একটু খারাপ আছে, কালকে প্রেশার টেশার দেখা যাচ্ছে, প্রেশার টেশার নাই, ডাক্তার। তারপরে একবার 12টার সময় 12টা বাজে এই সময় হচ্ছে টিপটা দেখছে টিকু কুড়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর করতে পারি। সকালে 5টার সময় উঠছি, দেখি আমরা পেছনের দরজাটা খোলা, দিক যাইছে, আমি সে বের হইতেছি যে পেছনের দরজাটা খোলা, দেখি থাকি। এবার এদিকে আইসি, আইয়া দেখে সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা মাথাও তো এখানে নাই, এদিক দেখেছে গিয়া দেখে ওই জমিনের মেঝে মাথাটা ফালাই গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধরিও না মাথার মধ্যে। এবার আমি মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসি। এরপরে ঘুম থেকে এদিকে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এইটাই আমার আর কিছু পাই না, বড় বই করে এমনির সাথে আমার দরবার করে কোনো কিচ্ছু নেই, এর সাথে আমার শত্রুতা বই না। এমনি কেউ সন্দেহ টন্দেহ হয়নি আপনার? না, আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরেই
আপনার নাম, অ্যাড্রেসটা? বেকনরা আমার জুম্মা সেতার বাতন আতালে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাবত করা না আমার এতমান বলা বলে নাই। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সেতার থেকে। আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সে সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা সকলেই জানেন গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মা এফসি যে ম্যাচটি হয়েছিল, জুম্মা এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে উনি বলেছেন জুম্মা এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মা এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না, কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদের জুম্মা এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি, কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কীরকম ছিল। আমাদের জুম্মা এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড তা সবাই জানে এবং ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ নিয়ে ওখানকার যে পোর্ট রেফারি যিনি ছিলেন ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি স্যার দেখুন আপনারাও গোলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গেছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকেই সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন, এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবে খেলা খেলতেন আমাদের জম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারা দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ ছড়াচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জম্মু এফসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা যতজন অফিসিয়াল আমরা জম্মু এফসিতে আছি আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাসকে,
প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল কি উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি। উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন, ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন, নিজের টিম বলে মনে করেন। তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন? কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কেন কি? কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে। উনি তো বলতে পারতেন, একবার হলে বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন। এমনকি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে। পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো? আগে থেকে যদি আমাদের জানা থাকতো, জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন, তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন। সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন, আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাতে উপভোগ করেন, এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানাই। ওনারাও যাতে ভালোভাবে খেলাটি খেলে। সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন। সবাইকে একবার নমস্কার। আমার বাচ্চারা লইয়া লাগতে লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখছেন, আমার দেওয়ারের বউ মাইদম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া ওনার কথা কোনে আমার মাইদম দেওয়ারে দইরা ফালাইয়া ছুড়ু দেওয়ারে মাথারে পিঠা দিয়ে ভেঙে লাইছে। আমার মারও মারছে, আমারও মারছে। ওই দিন আমার হাতের চিন্তা ঘুরে গেছে, আমার পেট পুট সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া, আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার বাড়িতে। কে মারছে? যে মারছে এর নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 7 জনে মিল্লা মারছে। 60 জনে মিল্লা? আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হইছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত রো। কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান।
এখন কোন জায়গাতে নিয়েছে? বিশালগড় হসপিটালে। ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসএর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হচ্ছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল, বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়েছি। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলি, আমরা পালস রেট এরপরে বিপির মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে। তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জারি ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসীন আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি দত্তভূমি। অনুরোধ জানাবো অর্ঘ্য দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবে। পুষ্পার্ঘ অর্পণের প্রদীপদার শোকসভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা,
যেমন সম্পর্ক তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোটা ছিল। আমি বলেছিলাম বৌদিকে তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছি, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখন রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য না না এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম উইথ ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চলকে রেল যোগাযোগের ব্যবস্থাপনা, পাঞ্জাবওয়ার্ডি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেছেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শহর আছে, যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন, কোন সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন, আপনাদের কোন দাবি দেওয়া প্ল্যান করবেন? আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে। হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 আছে। কেএসএসসি এর 158 আরডিতে 158 পর্যন্ত বেরোবে, কেএসএসসি এর 104 জনের মতো বেরোবে যতটুকু, এবং সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা অর্থনীতিকে রূপান্তরিত করেছেন। ভারতীয় ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিক্যালি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া এবং মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি
এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়া স্যার এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন প্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করবো। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস ওগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন। এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ জিকে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে গিফট দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলার অধ্যক্ষ প্রফেসর এস.কে পাত্র। প্রত্যেক দিন চুরি দিতে হবে, কংগ্রেসের তারিখের চালিয়ে কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয়
কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চায়। জবাব করুন। অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। আউটপোস্টের ওসিও আছে পুলিশ থাকাকালীন মামলা হইতে আসলে মামলা করতে আসেন প্রচুর কেস আছে এগুলা বদ্ধ করার লাগে নেওয়া যায় ওরা কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যেমন অনেক কেস আছে, যেমন তাতারাম একটা চেষ্টা করছে পরবর্তী সময় দেখলাম আমাদের 11 মামলা আমরা তো কমপ্লেন করছি আমাদের উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। লড়াই করবে কে? লড়াই থাকছে কে? লড়াই বলছে কে? নেতাকর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন বিজেপি সরকারের জবাব চাই। জবাব তোমায় দিতে এদিকে এদিকে এরকম একটু সামনের দিকে। থ্যাংক ইউ। হচ্ছে বাগমান পক্ষ আক্রমণের পক্ষ জবাব তোমায় দিতে হবে। কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন,
তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব। আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইফের সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিওয়াইফের কেউ আছে? ডিওয়াইফের আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন। কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবার ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল সেখানে আর 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায় তাহলে আমরা মিশন লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় যে আনুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। ভারত মাতা কি বিজেপি
পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার 5টা বাড়ি, 5টা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে যখন ভ্রষ্টাচারের কথা বলে, তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে? মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে। আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন
একজন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতপুরে জমি রয়েছে দুখানা, সাতচন্দ্রে জমি রয়েছে একখানা, আগরতলাতে বাড়ি রয়েছে একখানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনার অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে মিডিয়াকে খুব খুব ধন্যবাদ করি। ভান্ডারিমা 8 নম্বর ওয়ার্ড বিভিন্ন পার্টি থেকে আমরা আইপিসি পার্টিতে দিয়েছি। সামনে আমরা পার্টি আইপিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন গড়ে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট এই আমরা কাঞ্চনপুর পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা সম্মুখ রাখি। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের বন্যা বিরোধী আপনি আপনার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা
দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কমিটির সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনার অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট, তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে পুজোটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়ের কিছু
সুমন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আর 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন ফিলার থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন ফিলার লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় যে আনুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পদ্ধতিতে উনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে আরে আমরা এটা করেন সাইরন না একটু আরে দেখতেও নেই কেন মনে হয় আপনারা আত্মীয় আমি আমার তো কোন সাইড পেয়েছিল ও নাম না আমার গেলে সাইড নিয়ে লেগেছে গাড়ি উঠাইতে আপনি সাইড দেন না গাড়ি চাই আমি আমার তো কোন সাইড পেয়েছি না ও নাম না কাকা আকাশটা গাড়ি হলে কাটা বাদ দাও সরটা সরো সরো উস্তাদের আগে হ্যাঁ আমার ছবি লোক হইলে যদি আমি ওরকম চালাইছি রানা করবো তুমি ঠিক আছে বিকালে
একটু সাইডন সাইডন ম্যাডাম আপনার শুনেছেন গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025। এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2, 118 সাবসেকশন 2, 113, 116 subsection 5, 336 subsection 3, 340 subsection 2, 341 subsection 351 and 338 BNS। এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজড ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা। এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায়, উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানি শ্রীময়ী, মিস রামায়ানি শ্রীময়ীকে আজকে আদালতে প্রোডাকশন করছে 3 দিন পুলিশ রিমান্ডে। আদালতে আমরা এই মামলার যে আইও যে ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানি শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট, কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্ডি জানার জন্য, টু অবটেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য ব্যাংক ফ্রড, to recover the miscreant misappropriate fund, to analyze the mobile phone of the accused person, তার accused personের যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ, এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারোগেশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালতে তাকে মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। আমাদের শ্রমিকরা যারা সাউথগামী শ্রমিকরা, বাস চালক, কন্ট্রাক্টররা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস ওনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা নাগরজলা, এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2,000, 1,500, 3,000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো
ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয় তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগেরদোলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে, আমাদের ট্রাফিক নাগেরদোলা মুখে ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরদোলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে, নাগরদোলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরদোলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালিয়ে সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাকি, আমরা শেষ মতো গাড়ি চালিয়ে সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক, কোন জায়গার? আমরা হলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা বাস, বেলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক আছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক। উদয়পুর মহকুমা জুড়ে
2023 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নয়, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসনে সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন। কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique
Sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise, this science could not have been developed. Fire, water, decomposition, or mutilation may destroy all evidence of the body, but it often remains as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joy Chandra Rathod of Kanuj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD, the body of Lolia Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2004, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks of the victims matched with the dental profile of the accused. Like the Seema Boda murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Bhopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authority that on 12 June 2025, already mentioned here, my previous madam already have mentioned, the horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, students already have raised here. They also have cooperated. So I would like to give them thanks that they have During the Vienna Opera House fire in 1849, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem dative blood. Then very important topics, who we know, the father of odontology. In 87, Dr. Oscar Amido, a Cuban dentist radicated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us the teeth have consistently played a role in truth seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated
burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Registrar, NFSU, Professor Dr. Yaso Junare, Director, NFSU, Dr. Shiji Grip, Kaval University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar, then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already I have mentioned that uniqueness in everywhere, that when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you? And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering. Today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This has been very important, and I think it justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here, that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later, it was established by the Government of India by the blessings of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, through Act 2020, with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now, you have said that advancing forensic odontology from theory to reality, that I have found now. I'm very glad.
In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Amit Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much. I hereby now invite Professor G. Rajesh Babu sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. নিয়ে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন, এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যে বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরো 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন, আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে। এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে, অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা NSY স্পষ্ট এখানে জানান দিতে চাই
যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের ডগায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সেই বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি পিএমসি স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাপতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর পিএমসির মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখবো সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুবড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছু নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রেহাই দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা এনএসইউর নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে এই ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার সাথে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো, এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে
এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের NSU এর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলব। আমি কোথায় আছি মরুঘাটের একটা খবর আছে না এই নাম্বারে মোবাইলটারে পাতরে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কোথায়? তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কি হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে হিতির মা জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে? কাকুরা আছে। মনে করছে হিতি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিতির বাপ লেফটিনে গেছে, লেফটিন তুন যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেঁটে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হাতে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হাতে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে, মারে মাথার দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে হাতে। এবারে সেগুনে আয়োজন দরজা খুলি বাইরেছি আর হাতে ধাইদ্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাক সাইড চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে চোরেরা? 2:30টা। তো কয়জন আছে দেখছেন নি? না সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন উদয়পুর। যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? 2:30টা। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে সীমান্তের সঙ্গে। তারা কইতে পারে না আইছে না? বিএসএফরা আইছে না, আইছে না। রাতে ডিউটি থাকে না বিএসএফ? তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে।
এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তাদের এরকম মানে আমার দাম করতে কিন্তু আমার ওয়াশ করে এটা এখন আমার মানে একদম বাড়িটাও একদম পাশে আমার কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিন দুবার দেখি এখানে ঘটনা ঘটায় ওখান থেকে বাংলাদেশ জায়গা বাংলাদেশ আমার বাড়ি এখানে আত্মীয় স্বজন আছে বোনের বাড়ি আছে ভাই একজন আছে বাংলাদেশ এইখানে যাই একটা জমাটা ভদ্রতার নিরবতা মনে করুক না তারা। আমি আমার কাছে আবেদন থাকবো আছে সবসময় একটা পরিবেশ তৈরি করে তারেক এর মামার বাড়ি বাংলাদেশ এখানে এর বাড়ি এর আপন কৃষি ইয়া কত বাংলাদেশে একজনের কাছে এখানে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়। আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন, পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার সেকেন্ড রেকর্ড এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। আর তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে
ওএনজিসির ড্রিলিংয়ের কাজে উনি লেবার ছিল, ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। হ্যাঁ, যেটা এবারে ইডি কেস নিয়েছে, ওটা পোস্টমর্টম হয়েছিল, মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ পড়েছে, পাইপ করে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল, তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের সাথে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, টেস্ট বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর, আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনার থানায় নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, হ্যাঁ, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, হ্যাঁ, তিনজনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না। হ্যাঁ, পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে, আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। হ্যাঁ, এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। अरे आपने हाफ एन मेला से आपने मेला जाऊँ मेला আমরা এটা যারা এটা মেনে নিতে পারি না। এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও আশ্চর্য বিষয়, আপনারাই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে, রোজ ভ্যালি এখনও মানুষ টাকা পায়নি। সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে, পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন, মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন, কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে, এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন, সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটাও হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেবো, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক। এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে
তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স, রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন, আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম, এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রই দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমলার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষকে স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন, তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর কাঞ্চনপ্রভা মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন, এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় উনি মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কী করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কী করে? উনি কী করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগেই উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে একটা, যেটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরও একটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 240 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে। সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনি দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, অর্থাৎ তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন, বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে যে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম, তাহলে মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি? এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাসমারাতে আমিও একটা সভাতে বক্তৃতা গেছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রী সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এক বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন, 7-8 বছরে দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা করবে আমি 3 মাসের মধ্যে 10,300 চাকরি রেগুলার করবো। পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও দিয়েছেন
এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে? প্রদ্যুৎ কিশোরের ইয়ার বিরুদ্ধে দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর, এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করছে, অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো, আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে, একটা নাইট ক্লাব মানে হ্যাপিয়েস্ট টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা, এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না, এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শীঘ্রই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না, এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যা বিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব,
এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি। নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না সেখানে। লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এইচবি রোড একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তাটা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য। যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমড়িতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো, ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি খুব করছে, রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার, এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার, যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না।
আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে, এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন, যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে অগাস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চুমনিতে আমরা করবার জন্য আধা ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে, 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে, অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এসবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল। এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে, এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়, এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিলাম তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। তো এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে, যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা, এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে, এবং এইরকম বাধা দিলে এই বাধা ডিঙেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন, উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে এসে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করব। এই হলো আমাদের আজকের বক্তব্য। দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে ওনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমাদের দেখা মতে যে সদর উত্তরে
এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি ওনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং ওনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে 2টা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে। এখন এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা মানে 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই দিছি। আমার শরীরটা একটু খারাপ আছে কালকে, প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই, ডাক্তার হচ্ছে। তারপরে একবার 12টার সময় 12টা বাজে এই সময় হচ্ছে, টিপটা দেখছে যে টিকু কুড়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর করতে পারি। সকালে 5টার সময় উঠছি, এটা দেখি আমরা পেছনে দরজাটা খোলা, দিক দিয়েছি। আমি সে বের হইতেছি যে পেছনে দরজাটা খোলা, দেখি থাকুন। এবার এদিকে আইসি, আইয়া দেখি সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথা উঠে নাই, এদিক দিয়ে গেছে, গিয়ে দেখি ওই জমিনের মেঝে মাথাটা ফালাই গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবার আমি মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসি। এবারে ঘুম থেকে এদিকে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটি আমার আর কিছু পাই না, বড় বই করি। এমনি তোর সাথে আমার দরবার তুমি কিচ্ছু না, এর সাথে আমার সত্যি থাকবো না। এমনি কেউ সন্ধ্যা টন্ধে হয় না? না, আমি সন্ধ্যা আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরই। আপনার নাম? তখন সরকার। অ্যাড্রেসটা? আলিবাজার, এটা আমি নিতে পারি। বেকনরা আমার জুম্মা সেটার বর্তন আতালে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাপোর্ট করা না, আমার এতমান বলা পাবে না। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সে তরফ থেকে। আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন। আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সে সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা সকলেই জানেন, গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মু এফসি যে ম্যাচটি হয়েছিল, জুম্মু এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে যিনি বলেছেন, উনি বলেছেন জুম্মু এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মু এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না। কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদেরকে, আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি, কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কীরকম ছিল। আমাদের জুম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল, ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড, তা সবাই জানেন, এমনকি ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে
আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ নিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল পোর্ট রেফারি যিনি ছিলেন ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম। ওনাকে বলেছিলাম, স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি, স্যার দেখুন আপনারাও বলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গিয়েছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন। এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবে খেলা খেলতেন আমাদের জম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করে নিই, কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারাও দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত MLA ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জম্মু এফসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা যতজন অফিসিয়াল আমরা জম্মু এফসিতে আছি আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত MLA ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত MLA ভগবান দাসকে, প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল যে উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি। উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন। তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন? কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন। এমনকি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে। পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো? আগে থেকে যদি আমাদের জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন, তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন।
সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন, আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন এবং কি দৃষ্টি পাওয়া আমার বাচ্চারা লইয়া লাগতে লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখতেন, আমার দেওয়ারের বউ মাইদম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া আনার কথা কোনে আমার মাইদম দেওয়ারে ধইরা ফালাইয়া ছুড়ু ধরে মাথাটারে পিঠা দিয়ে ভেঙে লাইছে। আমার মারও মারছে, আমারও মারছে, ওই যে আমার হাতের দিদা ঘুরে গেছে, আমার পেট ফুট সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার বাড়িতে। কে মারছে? যে মারছে এর নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 7 জন মিল্লা মারছে। 60 জনে মিল্লা? আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হইছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত রো। কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান। এখন কোন জায়গাতে নিয়ে এসেছে? বিশালগড় হসপিটালে। ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসএর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হচ্ছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল, বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিই। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলই, আমরা পালস রেট এরপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ গুলি একটা আছে। তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জন ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসি আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি
দত্তভূমি। আমি অনুরোধ জানাবো অর্ঘ দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পুষ্পার্ঘ্য অর্পণের প্রদীপদার শোকসভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, আমি ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোডাক ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি আমি বলেছি একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উদ্বোধন হওয়ার কথা
ছিল সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের বক্তব্য না না এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়ার্ডি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শহর আছে যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করে কোন সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট হলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন? আপনাদের কোন দাবি দেওয়া প্ল্যান করবে? আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে। হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 বেরোবে। কেএসসি 100 আরডিতে 158 পর্যন্ত বেরোবে। কেএসসি 104 জনের মতো বেরোবে যতটুকু। এগুলো সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা অর্থনীতিকে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিক্যালিটি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া এবং মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি, পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করবো। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস ওগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়
এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিত্তে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি, তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইউনিভার্সিটির চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলা অধ্যক্ষ প্রফেসর SK পাত্র। প্রত্যেক দিন চুরি তোমায় দিতে হবে, কংগ্রেসের বাড়িঘর চালিয়ে কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয় কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চায়। অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। যে আউটপোস্টের ওসিও আছে পুলিশ থাকাকালীন মামলা হইতে আসলে মামলা করতে আসেন, প্রচুর কেস আছে এগুলা বদ্ধ করার লাগে নেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এমন অনেক কেস আছে, যেমন দাতারাম একটা চেষ্টা করছে পরবর্তী সময় দেখলাম আমাদের 11 মামলা। আমরা তো কমপ্লেন আমাদের উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর, উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। লড়াই করবে লড়াই থাকছে লড়াই বলছে নেতাকর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকারের জবাব চাই, জবাব তোমায় দিতে। এদিকে এদিকে একটু সামনের দিকে। থ্যাংক ইউ। বাগমান ব্লক সভাপতি জবাব তোমায় দিতে হবে। কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে।
এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। आप टैबलेट করে বেশি করে চেষ্টা করতে এটা রাতে কাটো না ইডি একটা খাওয়ার পরে থাকেন এক সপ্তাহ পরে আবার একটা। চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব। আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইফের সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিএফ এর কেউ আছে? ডিওএফ আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন। কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। নাম কি? আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুগ্রহ যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন
কৈলাসপুরের সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ নিয়ে কৈলাসপুরে সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবার ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন থেকে লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত, আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি, আমরা মাটিকে মা বলে সম্বোধন করি, আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক 29 শতাংশ দাস, ওনার ভাই নাকি ধর্মনগরের একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার 5টা বাড়ি, 5টা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে
তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকের 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে, আপনি কি করে কিনলেন, আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন্দ্র বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্থাৎ অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট, তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে ইতিহাসে খুব খুব ধন্যবাদ করি ভান্ডারিমা নম্বর 1 বিভিন্ন পার্টি থেকে আমরা আইপিসি পার্টিতে যোগ দিয়েছি। সামনে আমরা পার্টি আইপিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে, এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে, বিভিন্ন গণসভা, বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন ঘরে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট, এই আমরা রাজ্যপুর পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা সম্মুখ রাখি। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। Go,
Formatnya kini terangkat nama kini coba ambil di sini format kita lagi yang formatnya kini cukup. স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনি আপনার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগর একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকের 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে,
উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়, উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতগ্রামে জমি রয়েছে দুখানা, সাতচন্দ্রে জমি রয়েছে একখানা, আগরতলাতে বাড়ি রয়েছে একখানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরাও জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, বাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ নিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবার ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ দেওয়ার অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আর 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ির লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন থেকে লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় যে আনুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পদ্ধতিতে উনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে আরে আমরা এটা করেন সাইডন না একটু
আর দেখতেও নেই করে মনে হয় আপনারা আপনি আমি আমার তো কনসার্ট পেয়েছিল ও নাম না আমার গেলে লেগেছে গাড়ি উঠাইতে আপনি সাইড দেন না গাড়ি চাই আমি আমার তো কনসার্ট পেয়েছিল ও নাম না কাকা আকাশটা গাড়ি ওই কাটা বাদ দাও সরটা সরো সরো শেষ উস্তাদের আগে হ্যাঁ আমার ছবি লো তাইলে আমি আমাকে চালাইছি রান্না করবো যাবেন না একটু সাইডন সাইডন আরে সাইড না একটু সাইডন সাইডন ম্যাডাম আপনার শুনে দেন গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025 এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2 118 সাবসেকশন 2 113 116 subsection 5 336 subsection 3 340 subsection 2 341 subsection 351 and 338 BNS। এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানি শ্রীময়ী, মিস রামায়ানি শ্রীময়ীকে আজকে আদালতে প্রোডাকশন করছে 3 দিন পুলিশ রিমান্ডে। আদালতে আমরা এই মামলার যে আইও যে ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানি শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট, কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্ডি জানার জন্য, টু অবটেন ইনফরমেশন অ্যাবাউট দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য ব্যাংক ফ্রড, to recover the miscreant misappropriate fund, to analyze the mobile phone of the 21% তার 21% যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারোগেশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালতে তাকে মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। Audio Jungle.
সাউথগামী শ্রমিকরা, বাস চালক, কন্ট্রাক্টররা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস অনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা, নাগরজলা এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে, নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2000, 1500, 3000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয়, তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময়, মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে, তারা আগরতলা থেকে 9:30 বাজে তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগরজলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে আমাদের নাগরজলা মুখে। ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরজলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরা গাড়িগুলো আছে, নাগরজলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরজলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালাই, সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাকি, আমরা শেষ মধ্যে গাড়ি চালাই সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক, কোন জায়গার? আমরা হলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা বাস, বেলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে, ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক। আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে, আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে, ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে।
তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক আছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গোমতী ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক। উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়ো সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের OBC ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসন সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই-তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ TSR সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, TSR আক্রান্ত হয়েছেন।
তাদের শরীর থেকে রক্ত জড়েছে, একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন, কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique, sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise this science could not have been developed. Fire, water, decomposition or mutilation may destroy all evidence of the body, but teeth often remain as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joy Chandra Rathod of Kanuj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD, the body of Lolia Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2004, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks of the victims matched with the dental profile of the accused. Like the Seema Boda murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Bhopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authority that on 12th June 2025, already mentioned here, my previous madam already have mentioned, the horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, students already have raised here. They also have cooperated. So I would like to give them thanks that they have During the Vienna Opera House fire in 18
1949, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem radiographs. Then very important topics, whom we know, the father of odontology. In 87, Dr. Oscar Amido, a Cuban dentist educated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us the teeth have consistently played a role in truth seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated, burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or suicide. Whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Registrar, NFSU, Professor Dr. Yaso Junare, Director, NFSU, Dr. Fiji Kaval, University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar, then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already I have mentioned that uniqueness in everywhere, that when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you. And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering. Today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This is very important, and I think it justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic, behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here,
that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later, it was established by the Government of India by the blessings of our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, through Act 2020 with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now, you have said that advancing forensic odontology from theory to reality, that I have found now. I'm very glad. In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Umi Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much. I hereby now invite Professor G. Rajesh Babu Sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন, এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরো 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন, আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল
সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে, এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে, হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের জায়গায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সেই বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি পিএমসি স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে 87,000 আর পিএমসির মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে, তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখব সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুবড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছু নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রায় দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা এনএসইউর নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে এই ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ
তুলে দেওয়া হলো এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে 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 রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউ এর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলবেন। আমি উৎকটে আছি মরুঘাটের একটা খবর আছে না? এই নাম্বারে মোবাইলটারে পাতারে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কয়ে তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কি হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে সিটির মা জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে সিটি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। সিটির বাপ লেফটিনে গেছে, লেফটিনটো যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেঁটে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হাতে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হাতে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাইছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে, মারে মাথার দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে হাতে। এবারে সেগুনে আয়োজন দরজা খুলি বাইরেছি আর হাতে ধাইদ্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাক সাইড চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতে ধরি আর কোনো গরু বার করি গেছে। এই কথা কই হাতে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে চোরেরা? 2:30টা। তো কয়জন আছে দেখছেন নি? না সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? 2:30টা। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে সীমান্তের সঙ্গে। তারা কইতে পারে না আইছে না? বিএসএফরা আইছে না, আসে না।
রাতে ডিউটি থাকে না দিয়েছে তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে। এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তারা এরকম মানে আমার দাম কিন্তু আমার ওয়াশ করে এটা এখন আমার মানে একদম বাড়িটাও একদম পাশে আমার কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিন দুবার তুমি দেখ ঘটনা ঘটায় ঘটনা করে আমাদের জায়গা বাংলাদেশ মামার বাড়ি এখানে আত্মীয় স্বজন আছে বোনের বাড়ি আছে ভাইও একজন আছে বাংলাদেশ এইখানে যাই তাদের নিরবতা মনে করুক না তারা। আমিও আমার কাছে আবেদন থাকবো আছে সবসময় একটা পরিবেশ তৈরি করে এর মামার বাড়ি আমাদের এখানে এর বাড়ি এর আপন কৃষি ইয়া করতে বাংলাদেশে একজনের কাছে এখানে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়। আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন, পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার সেকেন্ডারি রেকর্ড এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো
আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। আর তো এখন বার্ন ছিল দেখে আমরা ইয়ে করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ড্রিলিংয়ের কাজে উনি লেবার ছিল। ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা এবারে ইডি কেস নিয়েছে। ওটা পোস্টমর্টম হয়েছিল, মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ পড়েছে, পাইপ পরে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, ডেড বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর। আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনার থানায় নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, 3জনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না। পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে। আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। अरे अपने हाफे नहीं मेरा सुन ना अपने मेरा जाऊं मेरा আমরা এটা যারা আমরা এটা মেনে নিতে পারি না। এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও বিষয় আশ্চর্য বিষয় আপনারাই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে। রোজ ভ্যালি অনেক এখনও মানুষ টাকা পায়নি। সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন। কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভিশন
ঘোষণা করেছিলেন তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। মাওতে একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেবো, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক। এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স, রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন। আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রও দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমলার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষে একটা স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি যে দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন। তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর কাঞ্চনপ্রভা মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কী করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কী করে? উনি কী করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগেই উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে একটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরও একটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 240 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে। সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনই দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, এটা তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে যে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম তাহলে মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি। এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাসমারাতে আমিও একটা সভাতে বক্তৃতা গেছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি
ইয়ে দিয়েছে, 32,000 চাকরি দিয়েছি এই 1 বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন 7-8 বছরে, দিতে পেরেছে? পারেনি। উনি তো দেখা বলবে আমি 3 মাসের মধ্যে 10,300 দেশকে রেগুলার করবো। পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও ইয়ে দিয়েছেন, এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে, প্রদ্যুৎ কিশোরের ইয়ের বিরুদ্ধে? দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু, এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর। এই মর্মে যে স্লোগানটা সারা দিনে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করছে, অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে, একটা নাইট ক্লাব মানে হেপেস টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা, এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না, এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে, এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শিগগিরই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না। এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম।
অধিকার আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যাভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে তাদেরকে অনুমতি দেয়। আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি। নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপটা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকারের আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো একে একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এইচবি রোড, একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য। যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমনিতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো, ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি খুব করছে, রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম
যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণঅবস্থান করুম, এটা একটা সামান্য ব্যাপার। এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত। আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে অগাস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চুমনিতে আমরা করবার জন্য আধা ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে, 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে। অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এইচবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল। এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে, এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়, এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিলাম তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। তো এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে, যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা, এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধা ডিঙেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন, উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে আইছে, বেরিয়ে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করুন। এই হলো আমাদের আজকের বক্তব্য। খাবার
দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি উনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে, এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে 2টা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে, এক কথায় বলতে গেলে। এখন এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন, এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতোভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই রয়েছি। আমার শরীরটা একটু খারাপ আছিল কালকে, প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই, ডাক্তার। তারপরে একবার 12টার সময়, 12:22 বাজে এই সময় হচ্ছে, টিপটা দেখছে টিকু হয়ে আছে মূর্তিটা, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর করতে পারি। সকালে 5টার সময় উঠছি, এটা দেখি আমরা পেছনের দরজাটা খোলা, দিক যাইছে, আমি সব এটা হইতেছি যে পেছনের দরজাটা খোলা, এটা কি থাকবে। এবার এদিকে আইসি, আইয়া দেখে সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথা উঠে নাই, এদিক যা গেছে, গিয়া দেখি ওই জমিনের মেঝে মাথাটা ফালে গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধৈর্য না মাথার মধ্যে। এবার আমি মাথা মাথা ধরছি না, ধরে ধরে আইসি। এবারে ঘুমতে এদিকে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এইটাই আমার আর কিচ্ছু পাই না, বড় বই করি। এমনির সাথে আমার দরবার কোনো কিচ্ছু নেই, এর সাথে আমার শত্রুতা বই না। এমনি কেউ সন্দেহ টন্ধে হয় না? না, আমি সন্দেহ আমি কোন মুখের নেই, এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরেই। আপনার নাম? তখন সরকার। অ্যাড্রেসটা? আলিবাজার, এটা মনে নিতে পারি। বেকনরা আমার জুম্মা সেটার বর্তমান তাহলে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাপোর্ট করা না, আমার এতমান বলা বলে নাই। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সে তরফ থেকে। আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন। আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সে সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা সকলেই জানেন, গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মা এফসি যে ম্যাচটি হয়েছিল, জুম্মা এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে, ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে উনি বলেছেন জুম্মা এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মা এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না। কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদেরকে
আমাদের জম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি, কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কীরকম ছিল। আমাদের জম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল, ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড, তা সবাই জানেন এবং ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ নিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল, পোর্ট রেফারি যিনি ছিলেন, ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম। ওনাকে বলেছিলাম, স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি, স্যার দেখুন আপনারাও গোলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গেছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন, ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে, মাঠের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন। এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবে খেলা খেলতেন আমাদের জম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন, রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করে নিই। কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারাও দ্বিতীয়ত হচ্ছে, ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ সরাচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জম্মু এফসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা যতজন অফিসিয়াল আমরা জম্মু এফসিতে আছি, আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাসকে, প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল যে উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি। উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন, ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন। তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন? কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে। উনি তো বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন। এমনকি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে। পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম।
কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো, আগে থেকে যদি আমাদের জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন, তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন, সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন, আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন, এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানায়, ওনারাও যাতে ভালোভাবে খেলাটি খেলে। সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন। সবাইকে একবার নমস্কার। আমার বাচ্চারা লইয়া লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখছেন, আমার দেওয়ারের বউ মাইজাম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া ওনার কথা কোনে আমার মাইজাম দেওয়ারে ধইরা ফালাইয়া ছুড়ু ধরে মাথারে পিঠা দিয়ে ভেঙে লাইতে। আমার মারও মারছে, আমারও মারছে, ওই যে আমার হাতে দিদা পুরা গেছে, আমার পেট পুর সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া, আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার বাড়িতে। কে মারছে? যে মারছে এর নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 7 জন মিল্লা মারছে। 60 জনে মিল্লা? হ্যাঁ। আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হইছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত রো। কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান। এখন কোন জায়গাতে নিয়েছেন? বিশালগড় হসপিটালে। আরে কে সামনে হয়ে গেছে না? ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসএর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হয়েছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি
মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল, বাট আমরা স্যালাইন দিয়ে বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়েছি। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলি, আমরা পালস রেট এরপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে, তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জন ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসি আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি দত্তভূমি। অনুরোধ জানাবো অর্ঘ দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। পুষ্পার্ঘ্য অর্পণের প্রদীপদার শোকসভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোডা ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ইনজেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছি, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা।
ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য না না, এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম উইথ ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়াড়ি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শহর আছে যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন সরকারের কাছে, কোন সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না, আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন? আপনাদের কোন দাবি দেওয়া আরডি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে। হ্যাঁ, আরডি ডিপার্টমেন্টে 200 আছে। কেএসএসসি 158 আরডিতে 158 পর্যন্ত বেরোবে, কেএসএসসি 104 জনের মতো বেরোবে যতটুকু, এবং সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা পৃথিবীকে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিক্যালি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি, পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল, এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করব। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস, ওইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব।
তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এমবি শিশিরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটা উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে, ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন। এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিত্তে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলা অধ্যক্ষ প্রফেসর SK পাত্র। প্রত্যেক দিন চুরি দিতে হবে, কংগ্রেসের কারিগর চালিয়ে কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয় কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। যে আউটপোস্টের ওসিও আছে পুলিশ থাকাকালীন মামলা হইতে আসলে মামলা করতে আসতাম, প্রচুর কেস আছে। এগুলা বদ্ধ করার লাগে নেওয়া ওরা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এমন অনেক কেস আছে, যেমন তাতারাম একটা চেষ্টা করছে, পরবর্তী সময় দেখলাম আমাদের 11 মামলা। আমরা তো কমপ্লেন আমাদের উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর, উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। লড়াই করবে লড়াই থাকছে লড়াই বলছে কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন?
সরকার জবাব চাই, জবাব তোমায় দিতে। এদিকে এদিকে একটু সামনের দিকে। থ্যাংক ইউ। জবাব তোমায় দিতে হবে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। आप टेबलेट করে বেশি করে চেষ্টা করছো। এটা রাতে কাটো না। ইডি একটা খাওয়ার পরে থাকেন, এক সপ্তাহ পরে আবার একটা। চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব
আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইএফআই সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিওয়াইএফ এর কেউ আছে? ডিওয়াইএফ আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন। কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। নাম কি? আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ নিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ যাওয়ার কোনো অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন দিলাম লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এবং এরকম প্রায় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, বাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি, আমরা মাটিকে মা বলে সম্বোধন করি, আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। কমিটির সদস্য তথা
ত্রিপুরা ওয়ার্কার বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয়, উপস্থিত আছেন চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকের 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে? মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে। আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতনামে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গেছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গেছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে মিডিয়াকে খুব খুব ধন্যবাদ করি। ভান্ডারমা 8 নম্বর ওয়ার্ড বিভিন্ন পার্টি থেকে আমরা আইসিসি পার্টি দিয়েছি। সামনে আমরা পার্টি আইসিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে
এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে, বিভিন্ন দলসভা, বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন গড়ে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট এই আমরা কাঞ্চনপুর পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা সম্ভব রাখি। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। Taham banau le taham le cuma kok matnya kan di taham kat mana kini kalau abdi lo ni di sini kok matnya ada lagi yang kok matnya kan di sini kan স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের বন্যা বিরোধী আপনারা আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কমিটির সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বাবা কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকের 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে?
আপনি কি করে কিনলেন? আপনার 35টা একটি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন্দ্র বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন। তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না। অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে। অথচ ওনার নামে সাতখানা জমি রয়েছে, 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনার অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন। অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট, তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমরা যারা যে মিছিলগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলে মেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, বাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি, আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ দিয়ে কৈলাসহরের সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবার ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক। কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ যাওয়ার কোনো অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল, সেটাকে আপগ্রেড করা হয়েছে। সেখানে মিশন থেকে নতুন একটা
সেখানে মেশিন বসানো হয়েছে। একদিনে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায় তাহলে আমরা ভীষণ দিনে লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এবং এরকম প্রায় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো ৩ বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে গেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। তান্ত্রিক পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে আরে আমরা এটা করেন সাইডন না একটু আর দেখতেও নেই করে মনে হয় আপনারা আপনি আমার তো কনসার্ট পেয়েছিল ওর নাম না আমার গাড়ি উঠাইতে আপনি সাইড দেন না গাড়ি চাই আমি আমার তো কনসার্ট পেয়েছি না ওর নাম না কাকা আকাশটা গাড়ি উল্টা পাতা 200 টাকা সরো সরো এটা বসে আগে হ্যাঁ আমার ছবি লো তাইলে আমি ওরকম চালাইছি রানা করবো একটু সাইড অন সাইড অন আরে সাইড না একটু সাইড অন সাইড অন ম্যাডাম আপনি শুনেছেন গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025 এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2 118 সাবসেকশন 2 113 116 subsection 5 336 subsection 3 340 subsection 2 341 subsection 351 and 338 BNS এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজড ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে
আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানি শ্রীময়ী, মিস রামায়ানি শ্রীময়ীকে আজকে আদালতে প্রদর্শন করছে 3 দিন পুলিশ রিমান্ড চেয়ে। আদালতে আমরা এই মামলার যে আয়োজক ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানি শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট, কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্ডি জানার জন্য, টু অবটেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য ব্যাঙ্ক ফ্রড, to recover the miscreant misappropriate fund, to analyze the mobile phone of the 21%, তার 21% যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারভিউশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালতে তাকে মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। আমাদের শ্রমিকরা যারা সাউথগামী শ্রমিকরা, বাস চালক, কন্ট্রাক্টররা আছেন, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস ওনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু ক্ষতিকর মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা নাগরজলা, এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2000, 1500, 3000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয় তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলা যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 বাজে তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগরজোলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে, আমাদের ট্রাফিক নাগরজোলা মুখে ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরজোলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে
মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে নাগরদোলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরদোলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালিয়ে সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাকি, আমরা শেষ মতো গাড়ি চালিয়ে সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক, কোন জায়গার? আমরা এলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা বাস, বিলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক আছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক। উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন, আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের OBC ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ, এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের
সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরাজ্যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত। একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই। কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসন সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই-তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন। কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন, সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique, sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise this science could not have been developed. Fire, water, decomposition or mutilation may destroy all evidence of the body, but teeth often remain as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joychandra Rathod of Kanuj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD, the body of Lolia Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2000
4, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks of the victims matched with the dental profile of the accused. Like the Seema Bohra murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Bhopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authority that on 12 June 2025, already mentioned here, my previous madam already have mentioned, that horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, because students already have raised here, they also have cooperated. So I would like to give them thanks that they have During the Vienna Opera House fire in 1849, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem radiographs. Then very important topics, whom we know, the father of odontology. In 1987, Dr. Oscar Amedo, a Cuban dentist radicated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us the teeth have consistently played a role in truth seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated, burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or suicide. Whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Registrar, NFSU, Professor Dr. Yaso Junare, Director, NFSU, Dr. Fiji Great, Kaval University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar, then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already have mentioned that
uniqueness in everywhere. That when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you? And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering. Today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This has been very important, and I think that justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic, behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later it was established by the Government of India by the blessings of our Honorable Prime Minister, Sri Narendra Modi through Act 2020 with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now, you have said that advancing forensic odontology from theory to reality, that I have found now. I'm very glad. In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Amit Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, this thing, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much.
I hereby now invite Professor G. Rajesh Babu sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. নিয়ে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যে বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরো 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয় সেখানে হারাতে বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে। এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা NSY স্পষ্ট এখানে জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের জায়গায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সেই বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের রাজ্যে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি PMC স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাপতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর PMCর মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে, তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখব সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুপড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছু নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয়,
বলেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রেহাই দেবে, সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা এনএসইউর নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, পিএমসির আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা, যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়? আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো? এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউর নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলবেন। আমি মুখে আছি মরুঘাটের একটা খবর আছে না? গরু
এই নাম্বারে মোবাইলটারে পাতারে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কয়ে তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কী হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা পায়খানাত যাইতো, পায়খানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে সিটির মা জিজ্ঞাসা করে দেন এই বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে হিটি মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিটির বাপ লেফটিনে গেছে, লেফটিন তো যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। হেঁটে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হাতে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হাতে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাইছে। চোখ মুখ বান্ধি তারপরে হাতে মারছে, মারে মাথার দিয়ে বাইয়েছে, বুকে এই ভুসি মারছে হাতে। এবারে সেগুনে আয়জন দরজা খুলি বাইরেছি, আর হাতে ধাইদ্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাক সাইড চাইছি, হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতে ধরি আর কোনো গরু বার করে গেছে। এই কথা কই হাতে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে চোরেরা? 2:30। তো কয়জন আছে দেখছেন নি? না সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? 2:30। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। কি চান এখন? এখন আমরা সুযোগ সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি, বুঝছেন নি? এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ থাকে তো সীমান্তের সঙ্গে। তারা কইতে পারে না আইছে না? বিএসএফরা আইছে না, আইছে না। রাতে ডিউটি থাকে না বিএসএফ? তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে। এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তারা এরকম মানে আমার দাম না আমার ওয়াশ করে এটা একদম বাড়িটাও একদম পাশে। কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি, কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিন দুবার দেখি। এখানে ঘটনা ঘটায় ওখানে করে আমাদের জায়গা, আমাদের মামার বাড়ি, এখানে 200 জন আছে, বোনের বাড়ি আছে, ভাইও একজন আছে আমাদের এইখানে যাই একটা জমাটা। ভদ্রতারে নিরবতা মনে করুক না তারা। আমিও আমার কাছে আবেদন থাকবো, আছে
বাড়ি এর নামে এফআইআর আছে সবসময় একটা পরিবেশ তৈরি করে তারে এর মামার বাড়ি আমাদের এখানে এর বাড়ি এর আপন বেশি বিয়া করতে বাংলাদেশে একজনের কাছে এখানে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়? আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন, পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তখন আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার নির্দেশক রিপোর্ট এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল, ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা ওরা ইডি কেস নিয়েছে, ওটা পোস্টমর্টম হয়েছিল। মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে, পাইপ করে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি বিষয় দেখছি। এই মুহূর্তে আপনার এই বিষয়ের সাথে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, টেস্ট বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর। আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনার নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, 3জনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না। পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে, আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না।
আরে আপনি হাফে নিয়ে মেলা শুনুন না, হাফে নিয়ে মেলা যাবো। ও মেলা মেলা আমরা এটা যারা আমরা এটা মেনে নিতে পারি না, এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও আশ্চর্য বিষয় আপনারাই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে, রোজ ভ্যালি অনেক এখনও মানুষ টাকা পায়নি, সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনে বলে অন্যায়? এখন কেউ বলছে পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন, কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে। 2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। তো একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেব, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন? এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক, এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন, আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম, এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রই দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমোড়ার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষকে স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন, তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন, এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কি করে দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কি করে? উনি কি করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন
এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গ্রেটার ত্রিপুরাল্যান্ড করে দেবেন, বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে যেটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন, তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরেকটা বিষয় দেখেছেন, যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 200 কত বা 40 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, করা হবে, সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনি দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, এটা তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন, বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা, উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না, উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন, উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম তলি মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি। এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাছমারাতে আমিও একটা সভাতে বক্তৃতা দিয়েছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এই 1 বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন, 7-8 বছরে দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা বলবে আমি 3 মাসের মধ্যে 10,300 দেশকে রেগুলার করবো, পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনও দিয়েছেন? এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে? প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন, রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু, এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর, ভোট চোর গদ্দি চোর। এই মর্মে যে স্লোগানটা সারা দিনে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায়, বাজারঘাটও চলছে, এটা প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করছে, অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি,
যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে, একটা নাইট ক্লাব মানে হ্যাপিয়েস্ট টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শিগগিরই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না, রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না। এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাত্যাভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলার রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয়। আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না। সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি, নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখন আমরা রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপরা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকার আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো একে একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এসবি রোড
একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না, আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গা উৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বুদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়, এই বার্তা আপনারা দেবেন। এই কথা বলে আপনাদের অসংখ্য যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমনিতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন, সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম, তারা খুব সাকসেসফুলি খুব করছে, রাস্তার উপরে দাঁড়ায় চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি। এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তাল বাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে। এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার, আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার, এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে, এটা খুব সামান্য ব্যাপার। যদি এটা নাই হইতো, এটা চিঠিটা পড়ে রয়েছে, আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চমনিতে আমরা করবার জন্য 1/2 ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে, 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম
আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে, অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এইচবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল। এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে, এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়, এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিল তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। তো এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে, যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা, এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধা ডিঙেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন, উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে এসে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করব। এই হলো আমাদের আজকের বক্তব্য। দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা, সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি উনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে 2টা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে। এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই রয়েছি। আমার শরীরটা একটু খারাপ আছে কালকে, প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই ডাক্তার। তারপরে একবার 12টার সময়, 12টা বাজে এই সময় হচ্ছে টিপটা দেখছে যে টিকু হয়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর বলতে পারি। সকালটা 5টার সময় উঠছি, এটা দেখি আমরা দরজাটা খোলা, দিক দিয়েছি। আমি সব এটা হইতেছি যে পেছন দরজাটা খোলা, দেখি থাকবো। এবার এদিকে আইসি, আইয়া দেখি সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথা উঠে নাই, এদিক দিয়ে গেছে, গিয়ে দেখি ওই জমিনের মেঝে মাথাটা ফালাই যাচ্ছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধরো না মাথার মধ্যে। এবার আমি মাথা মাঝে ধরছি না,
ধরে ধরে আইসে এরপরে ঘুমতে এগিয়ে দেখছি এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে এইটাই ঢুকবে আমার আর করতে পারি না বড় বই করে এমনির সাথে আমার দরবার করে কোনো কিচ্ছু নেই এর সাথে আমার শত্রুতা হবে না এমনি কেউ সন্দেহ টন্দেহ হয়নি আপনার? না আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক আমার তো এটার উপরেই। আপনার নাম, তখন সরকার অ্যাড্রেসটা? আলিবাজার এটা আমি নিতে পারি। বেকনরা আমার জুম্মা সেতর বর্তমান তাহলে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাপোর্ট করা না আমার এতমান বলা বলে নাই। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সে তরফ থেকে, আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সে সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো। আপনারা সকলেই জানেন গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মু এফসি যে ম্যাচটি হয়েছিল জুম্মু এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ তারা ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে উনি বলেছেন জুম্মু এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মু এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না, কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি, কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কিরকম ছিল। আমাদের জুম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড তা সবাই জানেন এবং ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ দিয়ে ওখানকার যে পোর্ট অফিসিয়াল পোর্ট রেফারি যিনি ছিলেন ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি স্যার দেখুন আপনারাও গোলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গিয়েছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন, এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবে খেলা খেলতেন আমাদের জম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারা দ্বিতীয়ত হচ্ছে ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের
বিরুদ্ধে অভিযোগ ছড়াচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জম্মু এসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা অফিসিয়াল যতজন অফিসিয়াল আমরা জম্মু এফসিতে আছি আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত MLA ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত MLA ভগবান দাসকে, প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল কি উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি। উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন, নিজের টিম বলে মনে করেন। তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন, কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কেন কি? কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন, একবার হলে বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন। এমনকি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে, পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো? আগে থেকে যদি আমাদের জানা থাকতো, জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন, তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ ওনার যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন, সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জম্মু এফসির সাপোর্টার আছেন আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন, এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জো এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানাই, ওনারাও যাতে ভালোভাবে খেলাটি খেলে। সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন। সবাইকে একবার নমস্কার। আমার বাচ্চারা লইয়া লাগতে লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখতেন, আমার দেওয়ারের বউ মাইদাম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া আমার কথা কোনে আমার মাইদাম দেওয়ারে ধইরা ফালাইয়া ছুড়ু ধরে মাথারে পিঠা দিয়ে ভেঙে লাইছে। আমার মারও মারছে, আমারও মারছে, ওই যে আমার হাতে দিদা পুরা গেছে, আমার পেট পুট সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার
বাড়িতে। কে মারছে? যে মারছে নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 4 জন মিল্লা মারছে। 4 জনে মিল্লা? আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হয়েছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত রো। কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান। এখন কোন জায়গাতে নিয়েছে? বিশালগড় হসপিটালে। ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসের আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হচ্ছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল। বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়েছি। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলি। আমরা পালস রেট এরপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে। তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জন ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসি আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি দত্ত ভৌমিক। অনুরোধ জানাবো অর্ঘ দত্ত ভৌমিককে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্ত ভৌমিকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবে। পুষ্পার্ঘ অর্পণের প্রদীপদার সেবা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়।
প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে, প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত, প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে, তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না না না, আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোডাক ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম, প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবের যেদিন নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদা চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছি, একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি। তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাদের বক্তব্য? না না, এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল के रेल যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাবরণী সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ার বলেন যে আপনারা বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার খালি করে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন শহর আছে, যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন সরকার কাছে, কোন সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না, আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন, আপনাদের কোন দাবি দেওয়া প্ল্যান করবেন? আরটি ডিপার্টমেন্টের মধ্যে 200 বেরোবে, হ্যাঁ আরটি ডিপার্টমেন্টে 200 আছে, কেএসএসসি 158, আরডিতে 158 পর্যন্ত বেরোবে, কেএসএসসি 104 জনের মতো বেরোবে, যতটুকু এবং সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা
একটা পিএসসি টিম ঘুরে ফিজিক্যালি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া, মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি থেকে পলিটেকনিক, ইউএস পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়া স্যার, এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল এটাকে বাস্তবিত করে গেছেন এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি নিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন ক্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন, প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করবো। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্ম মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেদানা, কলা, বেদানা, আপেল, মোসাম্বি জুস ওগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এম বিশ্বেশ্বরের ইয়ের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের মানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্যাংক যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপর আলোচনা করবেন এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিত্তে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ইস্যু ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা এনআইটি আগরতলার অধ্যক্ষ প্রফেসর এস.কে পাত্র। প্রত্যেক দিন চুরি জবাব তোমায় দিতে হবে।
কংগ্রেসের বাড়িঘর চালিয়ে কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয় কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চায়। অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। পুলিশ থাকাকালীন মামলা হয়ে আছে। মামলা করতে আসেন, প্রচুর কেস আছে, এগুলা বদ্ধ করার লাগে নেওয়া ওরা কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এমন অনেক কেস আছে, যেমন দাতারাম একটা চেষ্টা করছে পরবর্তী সময় দেখলাম আমাদের 11 মামলা। আমরা তো কমপ্লেন করছি উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর, উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। লড়াই করবে কে? লড়াই থাকছে কে? লড়াই বলছে কে? নেতাকর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চাই। জবাব তোমায় দিতে। এদিকে এদিকে একটু সামনের দিকে। থ্যাংক ইউ। জবাব তোমায় দিতে হবে। কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসেছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন
আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব। আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইফের সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিওয়াইফের কি আছে? ডিওয়াইফের আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন। কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। নাম কি দা? আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপডেট করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা
সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কার্যকরী লাইন নষ্ট হয়ে যায় তাহলে আমরা ভীষণ দিনের লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এবং এরকম প্রায় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো ৩৫ বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আপনার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে পুজোটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলে মেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, ৭ মে ২০১৬ সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন ত্যাগেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার ৫টা বাড়ি, ৫টা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে, তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে ৩৫টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন বাইরের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার ৩৫টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন,
তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এবং মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না। অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে, উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে। অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনার অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে মিডিয়াকে খুব খুব ধন্যবাদ করি। ভান্ডারিমা 8 নম্বর ওয়ার্ড বিভিন্ন পার্টি থেকে আমরা আইপিসি পার্টিতে যোগ দিয়েছি। সামনে আমরা পার্টি আইপিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে, বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন ঘরে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট এই আমরা পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা সম্মুখ রাখি। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। মিছিলে বেরিয়েছিল তাকে সেখানে সিপিএমের বন্যা বিরোধী আপনারা আগে বক্তারা বলেছেন যে
কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কমিটির সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাসহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন,
আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? কিছু করে বলতে শুরু করবো। আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছে পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলা রানী দেবরায় মহোদয়া সহ আজকে পূজাটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলেমেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন রাজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। বাড়িতে বিদ্যুৎ দিয়ে কৈলাসহরের সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল। এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল, সেটাকে আপগ্রেড করা হয়েছে। সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন থেকে লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যে উপায় 3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। তান্ত্রিক পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে আরে আমরা এটা করেন সাইডন না একটু আরে দেখতেও নেই কেন মনে হয় আপনারা আপনি আমার তো ফুল সাইড পেয়েছিল নাম না আমার গেলে সাইড নিয়ে লিখতেছে গাড়ি উঠাইতে না
আপনি সাইড দেন না গাড়িটা আমি আমার তো কন্ট্যাক্ট পাইছি না ওর নাম না কাকা আকাশটা গাড়ি লই কাটা না 200 টাকা সরো এটা বসে স্টপের আগে হ্যাঁ আমার ছবি লো তাইলে আমি ওরকম চলেছি রানা করবো তুমি যাবেন না একটু সাইডন ম্যাডাম আপনার শুনে যান গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025 এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2 118 সাবসেকশন 2 113 116 subsection 5 336 subsection 3 340 subsection 2 341 subsection 351 and 338 BNS। এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানি শ্রীময়ী, মিস রামায়ানি শ্রীময়ীকে আজকে আদালতে প্রোডাকশন করছে 3 দিন পুলিশ রিমান্ডে। আদালতে আমরা এই মামলার যে আইও যে ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানি শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট, কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্ডি জানার জন্য, টু অবটেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য ব্যাংক ফ্রড, to recover the miscreant misappropriate fund, to analyze the mobile phone of the 21% তার 21% যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারভিউশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালত যথারীতি মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। আমাদের শ্রমিকরা যারা সাউথগামী শ্রমিকরা বাস চালক কন্ট্রাক্টররা আছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস ওনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে
টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা নাগরজলা, এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2000, 1500, 3000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয় তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিম সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক। ও মালিকরা কী করে, তারা আগরতলার নাইটভুক্ত গাড়িগুলা নাগরজলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরা সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরের নাইটভুক্ত গাড়িগুলা আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে আমাদের নাগরজলা মুখে। ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশানে আমাদেরকে কি করে নাগরজলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে, নাগরজলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরজলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালিয়ে সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাগি, আমরা শেষ মধ্যে গাড়ি চালিয়ে সেটা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক? কোন জায়গার? আমরা এলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা বাস, বেলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরজলা বাস স্ট্যান্ডে আটক আছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক।
উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি, আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আরাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন। আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরাজ্যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসনে সেখানে ভুলণ্ঠিত। ইজ্জত সম্মান নেই আপনাদেরও, আপনাদের সম্মানের উপর আঘাত করা হচ্ছে। চুনোপুটি মন্ডল নেতা, চুনোপুটি বিজেপির বুথ সভাপতি পুলিশকে জায়গায় জায়গায় তুই তুকারি করছে। এটা দুর্ভাগ্য, কারণ এই ত্রিপুরা রাজ্যের সেখানে পুলিশ টিএসআর সেটা এই রাজ্যের গর্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে আমরা বিভিন্ন সময় দেখি বিজেপি হারমাতদের তাণ্ডবে, তাদের আক্রমণে পুলিশ সেখানে টেবিলের নিচে সেখানে লুকাতে হচ্ছে। এটা দুর্ভাগ্য এই রাজ্যের জন্য। আমরা তো দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সরকারের শাসনে সারা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গায় সেখানে পুলিশ আক্রান্ত হয়েছেন, দারোগা আক্রান্ত হয়েছেন, টিএসআর আক্রান্ত হয়েছেন, তাদের শরীর থেকে রক্ত ঝরেছে। একটা বিজেপির কর্মীর বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাদের রক্ত নেই, আপনাদের ইজ্জত নেই। আমি অনুরোধ করব নিরপেক্ষ থাকুন। কারণ ভারতীয় জনতা পার্টি যারা মনে করছেন যে রাজ্যে সারা জীবনের জন্য সেখানে ক্ষমতায় বসে গেছেন, দিল্লিতে সারা জীবনের জন্য ক্ষমতায় বসে গেছেন,
সেটা রাজনীতিতে সম্ভব নয়। রাজনীতিতে গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে সরকার আনবে, সরকার যাবে, সেটা বুঝে। There is saying, while the criminal may lie through his teeth, the teeth themselves do not lie. And this is the essence of forensic odontology. Our teeth, the hardest structure in the human body, unique, sir already mentioned, have the unique quality of surviving conditions in which other tissues fail. God has made all these things. Otherwise this science could not have been developed. Fire, water, decomposition or mutilation may destroy all evidence of the body, but teeth often remain as very silent witness of the truth. The roots of forensic odontology can be traced back centuries. We have so many data. I may repeat, already my 4 speakers already have mentioned so many, even though I have to speak. In 1193 AD, first a case of identification using dentition from India was Raja Joy Chandra Rathod of Kanauj, died in the battlefield, and the body was identified by his false anterior teeth. In 66 AD, the body of Lolia Paulina of ancient Rome was recognized through dental evidence. Tsunami disasters, as we know, 2004, Southeast Asia. After the Indian Ocean tsunami, forensic odontology was critical in mass disaster victims identification. Then World Trade Center attack in 2001, USA. Dental records were extensively used in identifying victims after the 9/11 terrorist attack. Many remains were fragmented, and odontology provides one of the most reliable means of identification. In India, there were some notable cases. Nirbhaya case of Delhi in 2012. In the horrific crime, bite marks of the victims matched with the dental profile of the accused. Like the Seema Boda murder case in Maharashtra in 2012. Then Nitari village murder of Noida in 2006. Bhopal gas tragedy in 1984. There are some students, I think, here available there. Most of them, they were not born even. And recently, just I have been informed while I was discussing with the authority that on 12 June 2025, already mentioned here, my previous madam already have mentioned, that horrific plane crash here at Ahmedabad airport. Everybody knows. The whole country was in shock. There also the identification have been, students already have raised here, they also have cooperated. So I would like to give them thanks that they have handled their understanding. During the Vienna Opera House fire in 1849, dental identification was first legally recognized. Perhaps the most famous example is the identification of Adolf Hitler and his so-called wife, Eva Braun, through ante-mortem and post-mortem radiographs. Then very important topics
whom we know the father of odontology. In 87, Dr. Oscar Amido, a Cuban dentist educated in France, considered the father of forensic odontology, wrote his landmark thesis, L'Art Dentaire and Medicine Legal, establishing dentistry as a tool for legal medicine. After the Paris Charity Bazaar fire, he used dental records to identify victims. This rich history shows us that teeth have consistently played a role in truth-seeking and justice. Forensic odontology plays a vital role in identifying the human remains of victims, not only in mutilated, burned and decomposed, but also victims of bioterrorism, mass disasters, industrial blows, airline accident, natural disasters, terrorist attacks including explosive, chemicals, radiological and nuclear, and many may occur as a solitary catastrophe or suicide. Whereas Honorable Vice Chancellor, NFSU, Sri Manoj Agarwal, DGP, CID and Crime, Dr. Raji Viola Solomon, President, IFO, Sri C.D. Jadeja, Executive Register, NFSU, Professor Dr. Yaso Junare, Director, NFSU, Dr. Fiji Great, Kaval University of Oslo, distinguished guests, faculty members, scientists, delegates from India and abroad, officers of NSU Gandhinagar, then my dear students, my dear friends and print and electronic media. At the outset, my greetings to all of you. It is also unique, I should say, already I have mentioned that uniqueness in everywhere, that when I first received the invitation from our Honorable Vice Chairman of NFSU, and I was really very much tempted, when should I come and stand before you. And this is really a unique, how he has chosen me and invited me to come here. So I am very much happy. So at the outset, my greetings to all of you. It gives me immense pleasure to join you today as chief guest also for this important academic gathering. Today's theme, I have seen that advancing forensic odontology from theory to reality. We write, we speak, so many things we discuss, but it should be terminated to reality. This is very important, and I think that justifies these themes in this today's conference. The topic are reflecting upon forensic odontology. It is not only significantly fascinating, but also socially as well as legally indispensable. The National Forensic Science University, with the status of an institution of national importance, is the world's first. I was a bit confused whether it is the first one in world or not, but when I have been clear that yes, it is the world's first and only university dedicated to forensic, behavioral, cyber security, digital forensic and allied sciences. As it is said here, that previously this university was Gujarat Forensics Science under the leadership of the then Chief Minister and presently our Honorable Prime Minister, Sri Narendra Modi. So later, it was established by the government of India
by the blessings of our Honorable Prime Minister Sri Narendra Modi ji through Act 2020 with the objective of fulfilling the acute shortage against the increasing demand for forensic experts in the country and around the world. When I was doing my BDS or MDS, just there were 2 or 3 pages in some subjects, the forensic odontology, forensic science. So we are very much, what I should say, eager to know what is really it means and what would be the implication for the society. Now, you have said that you are advancing forensic odontology from theory to reality. That I have found now. I am very glad. In our Tripura also, NFSU has started their curriculum. I am very much thankful to our Honorable Prime Minister, Sri Narendra Modi ji, and also I am very much indebted to our Honorable Home Minister, Sri Amit Shah ji, that this NFSU, because of their blessing, it has started in Tripura. So there, when they have approached to me for the land, immediately I have given the land to start the infrastructure over there. Already started there. And regarding this matter also, how this can be more, this thing, the science can be developed. Every time I talk to the authority. As it is the branch of NFSU, Gandhinagar, I urge the authority, specifically our Padma Shri Award, Sir, Governor Sir, to start at least 2 years MSc curriculum, at least for dental graduates, particularly in odontology, in NFSU Agartala. This is my historical milestones where forensic odontology played an important role in crime investigation as well as in disaster victim identification. We are indeed indebted to you for your kind presence over here. Thank you very much. I hereby now invite Professor G. Rajesh Babu Sir, Organizing Chairman and Dean, School of Medical Legal Studies. নিয়ে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি। ইতিমধ্যেই আমাদের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রী নীলকমল শাহ মহোদয় আপনাদের বলেছেন, মূলত সেপ্টেম্বর মাসের 10 তারিখ ত্রিপুরার শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে আমাদের সরকারি স্কুলগুলোর মধ্যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সরকারি স্কুলে একই ধরনের পোশাক সেখানে বাধ্যতামূলক করা হয়েছে। সেই জায়গায় আমরা ত্রিপুরা প্রদেশ NSY এখানে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। কেন আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই? কারণ আপনারা জানেন, এই যে স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম কিংবা একই পোশাক সমস্ত স্কুলের মধ্যে এই যে সিদ্ধান্ত, সেটা একটা তুগলুকি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের বহু প্রাচীন স্কুল আছে যেগুলো তাদের ট্রেডিশনাল আইডেন্টিটি হারিয়ে ফেলবে। আমরা দেখেছি এই সিদ্ধান্তের মধ্যে শিক্ষা দপ্তর রাজ্যের 4টি স্কুলকে, বিশেষ করে উমাকান্ত এবং শিশু বিহার সহ আরো 2টি স্কুলকে সেখানে এই সিদ্ধান্তের থেকে বাইরে রেখেছে। অথচ আপনারা দেখুন, আমাদের শহরের একটা স্কুল তুলসীবতী স্কুল, সেই স্কুলটা আমাদের প্রাচীন স্কুল, তার একটা ঐতিহ্য আছে। এই স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব ড্রেস কোড আছে, অর্থাৎ তাদের একটা পরিচিতি আছে। সেখানে আমরা লক্ষ্য করেছি সরকারের এই তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই তুলসীবতী স্কুলের মতো আমাদের রাজ্যের শত শত প্রাচীন ঐতিহ্যবাহী স্কুলগুলো তাদের পরিচয়
সেখানে হারাটা বসেছে। তাছাড়াও এখানে আমাদের আরেকটা সংশয় রয়েছে, এতদিন ধরে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা তাদের ড্রেসের মাধ্যমে অর্থাৎ পোশাকের মাধ্যমে শনাক্ত করতে পারতাম। কেউ যদি স্কুল চলাকালীন অবস্থায় কোনো কাজে, বিশেষ করে পড়াশোনার বাইরে অন্য কাজে যদি যুক্ত থাকতো, পোশাক পরা অবস্থায় রাজ্যের মানুষ, অভিভাবক মহল আমরা শনাক্ত করতে পারতাম তারা কোন স্কুলের ছাত্র, তাদের অভিভাবকদের যোগাযোগ করতে পারতাম অভিভাবকদের সঙ্গে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন এই শনাক্ত করাটাও মুশকিল হয়ে যাবে। এই সিদ্ধান্ত সরকার কেন নিল? হঠাৎ করে সরকার এই যে শিক্ষাবর্ষ চলছে তার 6 মাস অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে সরকারের এই সিদ্ধান্ত কেন? আমরা NSY স্পষ্টত এখানে জানান দিতে চাই যে সরকার এখানে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, ওনার নাকের জায়গায় আমরা দেখেছি বিদ্যালয়গুলোর মধ্যে কিভাবে বিদ্যালয় যে বিভাগ আছে সে বিভাগের কর্মচারীরা সেই উপর মহল থেকে নিচ মহল পর্যন্ত কিভাবে দুর্নীতিতে তারা ডুবে গেছে। এটাও একটা দুর্নীতি, একটা প্রয়াস। এই দুর্নীতির প্রয়াস ডুবে আছে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন আমাদের কাছে বর্তমানে 125টি বিদ্যাপতি স্কুল আছে, পাশাপাশি 84টি PMC স্কুল রয়েছে। এই স্কুলগুলোর মধ্যে আমাদের বিদ্যাপতি স্কুলগুলোর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে প্রায় 87,000, আর PMCর মধ্যে রয়েছে 37,826 জন। তাছাড়াও অন্যান্য স্কুল যা 4,029টি রয়েছে তাদের মধ্যে সর্বমোট যদি আমরা ছাত্রছাত্রীর সংখ্যা দেখি সেখানে প্রায় 4 লক্ষাধিক ছাত্রছাত্রী রয়েছে। এই ছাত্রছাত্রীদের আমরা যদি আজকে তাদের বিদ্যালয়গুলো আমরা যদি গুণগত মান দেখি, দেখবো সেখানে শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যালয়ের যে পরিকাঠামো একেবারে মুখ থুবড়ে পড়েছে। যে জায়গায় আমরা ভেবেছিলাম সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করবে, বিদ্যালয়গুলোর উন্নয়ন করবে, সেখানে শিক্ষকের যে সভ্যতা তা দূরীকরণ করবে, এবং পাশাপাশি আমরা ভেবেছিলাম যে বেসরকারি স্কুলগুলোর মধ্যে ড্রেসের নামে বিভিন্ন কিছু নাম দিয়ে যেভাবে ছাত্রছাত্রীদের সেখানে শোষণ করা হয়, তাদেরকে অর্থনৈতিকভাবে যেখানে লুটপাট করা হয় তাদের উপর, আমরা ভেবেছিলাম এই রাজ্যের সরকার অর্থাৎ ট্রিপল ইঞ্জিনের সরকার সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পোশাকি যে একটা স্বৈরাচারিতা তা থেকে মুক্ত করবে এবং ছাত্রছাত্রীদেরকে রেহাই দেবে। সেখানে সেটা না করে ছাত্রছাত্রীদের উপর সরকার সেখানে আমরা দেখেছি নিজেদের দুর্নীতিকে সেখানে কায়েম করার জন্য এই স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম ব্যবস্থা এখানে এনেছে। এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন NSY এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা NSY এর নেতা শ্রী আমির হোসেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলি, আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যাজ্যোতির আন্ডারে আছে, PMCর আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে 3টে পার্টে। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যাজ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে। PMCর আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের কাছে সূত্রের খবর আছে যে নোটিফিকেশন জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে। মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে, তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে। এবং আমাদের প্রশ্ন,
যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায়, আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো, এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা। আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে 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 রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে। এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল, কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে। আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউ এর নেতা আমির হোসেন বলবেন, এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলবেন। আমি কোথায় আছি মরুঘাটের একটা খবর আছে না? এই নাম্বারে মোবাইলটা পাতরে করে ধরে একটা ভিডিও করে একটু তাড়াতাড়ি পাঠান। আমরা তারা বাড়িতে আছি কোথায়? তারা বাড়িতে আছি আমরা, তাড়াতাড়ি পাঠান। কি তো হয়েছে ঘটনা কালকে রাত্রে? কালকে রাত্রে এরা দুইজন ঘরে ঢুকছে 2:30টার সময়। তারপরে 2:30টার সময় যখন ঘরে ঢুকছে মেজগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসলে হিয়া ধারে রয়েছে। ইয়া যখন ঘরে ঢুকছে সিটির মা জিজ্ঞাসা করে যে বাইরে কোন আছে, কাকুরা আছে। মনে করছে হিটু মনে করছে কাকুরা আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিটির বাপ লেফটিনে গেছে, লেফটিনটো যাচ্ছে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল। এর পরে আবার সময় দেখে দেন লাইট বন্ধ। তা হেঁটে মনে করছে দেন লাইটিয়া কারেন্ট গেছে বই। তারপরে এই হের পরে হেঁটে হিয়ানতুন দ্বারা ধাইদ্য ভরি আই হেতরে হিয়ানে এই ইয়া করছে, চোখ মুখ বান্ধি এলাইছে। চোখ মুখ বান্ধি তারপরে হেতরে মারছে, মারে মাথার দিয়ে বাগিয়েছে, বুকে এই বুসি মারছে। হেতে এবারে সেগুনে আয়োজন দরজা খুলি বাহারেছি, আর হেতে ধাইদ্য ভরি এরিয়ায় চিত্ত হয়ে রয়েছে, চিতই হয়ে রয়েছে। আমি বাইরে গরটার ব্যাকসাইন চাইছি। হাতে উড়ি কয়া দেন আর বাড়ি করে খাচ্ছে, আর বাড়ি করে খাচ্ছে। হাতে মনে করছে যে কি হাতেরে ধরি আর কোনো গরু বার করি গেছে। এই কথা কই হাতেরে শাড়ি দিবার লগে হাতে আই এটা হরে গেছে বই। হরে যাবার পরে আই গরুঘর টরুঘর ব্যাগান তালাশ করে চাইছি, না দেখ গরুঘর ঠিক আছে। হাতেরে বান্ধি ফিরি হাতে লাশ করি সোরা গেছে। কয়টার দিকে আছে সোরারা? আড়াইটা। তো কয়জন আছে দেখছেন নি? না, সেটা তো আমি তো ঘরে আসছিলাম। গরু টরু নিয়ে গেছে নি? না, নিতে পারছে না, নিতে পারছে না। এখন তাই কো এই এখন এই উদয়পুর। যে যারা মারছে এর নাম কি? যুবরাজ দাস। এটা কোন জায়গা? এটা ইন্দিরানগর 1 নম্বর দাসপাড়া। কয়টার দিকে ঘটনা রাত্রে? আড়াইটা। আপনার নাম? আমার নাম ভগতোষ দাস। কি চান এখন? এখন আমরা সুযোগ
সুবিধা কি করে নন তারে হোলারে লইয়া টানাটানি বুঝছেন নি। এখানেই তো পাশে বিএসএফ ক্যাম্পাসে বিএসএফ থাকে, থাকে তো ভারত থাকে। সীমান্তের সঙ্গে, তারা কইতে পারে না আইছে না, বিএসএফরা আসে না, আসে না, রাতে ডিউটি থাকে না বিএসএফ। তারা আমরা তো এদিকে রয়েছি, এটা তারা তো তার কাটার সাথে রয়েছে, আমরা তো এটার খবর আর জানি না এই বিষয়ে। এরকম তারা মানে আমার এই যে কোর্টের সামনে গিয়ে তাদের এরকম মানে আমার দাম না কিন্তু আমার ওয়াশ করে এটা এখন আবার মানে একদম বাড়িটাও কোর্টের পাশে আমার কিন্তু আমরা কালকে একটু আমরা দেখছি কিন্তু আমরা এই জিনিসটা তারা এটা থেকে আমরা আগের দিনও স্ট্রাইকের আগের দিনও দুবার দেখি এখানে একটা ঘটনা ঘটায় ঘটনা করে আমাদের জায়গা মানে বাংলাদেশ আমার বাড়ি এখানে আত্মীয় স্বজন আছে বোনের বাড়ি আছে ভাই একজন আছে বাংলাদেশ এইখানে যাই একটা জমাটা ভদ্রতারে নিরবতা মনে করুক না তারা। আমিও আমার কাছে আবেদন থাকবো আছে সবসময় একটা পরিবেশ তৈরি করে তারেক এর মামার বাড়ি আমাদের এখানে এর বাড়ি এর আপন বেশি বিয়া করতে বাংলাদেশে একজনের কাছে এখানে ডেপুটেশন দিলেন কৈলাসহর থানায়। আজকে মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হলো গতকালকে কংগ্রেস আইয়ের ডাকা যে 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য, তাকে বিভিন্নভাবে হুমকি, তার বিরুদ্ধে বিভিন্ন প্ররোচনাত্মক স্লোগান দেওয়া, এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অরূপ ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে, যাতে প্রশাসন পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার, ওনার কাছে আমরা লিখিত কাগজ অরূপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ সেটা গ্রহণ করবে। তবে আমরা খবর পেয়েছি এলাকাবাসী থেকে যে সাধুটিলা রেল ব্রিজের নিচে
একটা ফিমেল ডেড বডি পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসি দুর্গার আউটপোস্ট এবং উইমেন থানার অফিসার নির্দেশক রিপোর্ট এসেছি। সাথে সাথে আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যার, এডিশনাল এসপি আরবান স্যার, এসপি স্যারের সাথে সাথে ঘটনাস্থলে এসেছে। তো আমরা এসে দেখেছি বডিটা অলমোস্ট মানে বার্ন ছিল। তো এখন বার্ন ছিল দেখে আমরা করতে পারিনি, তবে এটা হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল নেচার। তো এই ব্যাপারটা পোস্টমর্টমের পরে ক্লিয়ার হবে। তো হাওয়ার আমরা ডাউটফুলি আমরা বাড়ির 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছি, ইন্টারোগেশন করা হবে। তো তারপরে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ওনার যে মারা গেছে মহিলার নাম হলো শিখা সূত্রধর। তো ওনার হাজব্যান্ড আজকে থেকে 4 দিন আগে, ওনার হাজব্যান্ড ছিল ওএনজিসির লেবার। এটা একটা দুঃখজনক ঘটনা। ওইখানে ওএনজিসির ডিলিংয়ের কাজে উনি লেবার ছিল। ওইখানে ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে কাজ করতে গিয়ে, যেটা খবর পেলাম এই শ্রীনগর ওসি থেকে। যেটা ওরা ইডি কেস নিয়েছে, ওটা পোস্টমর্টম হয়েছিল। মাথার মধ্যে কাজ করার সময় একটা পাইপ করেছে, পাইপ করে মারা গেছে। তো এই বিষয়টা আজকে শ্রাদ্ধ হওয়ার কথা ছিল। তো কালকে কি ঘটনা হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন দেখছি। এই মুহূর্তে আপনার ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা বেশি কিছু বলছি না। তো আজকে সকালবেলা ডেড বডিটা হয়েছে, ডেড বডি পোস্টমর্টম করে আমরা বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স কত? মহিলার বয়স 25। কি নাম? মহিলার নামটা হলো গীতা সূত্রধর। ওনার এজ 25 বছর। আর ওনার হাজবেন্ড হলো লেট প্রসেনজিৎ সূত্রধর। ওনার বাড়ি কাকে কাকে আপনার নিয়ে গেছেন? যে মহিলা মারা গিয়েছেন, ওনার শ্বশুর, ওনার ভাসুর এবং ওনার শাশুড়ি মা, 3জনকে আমরা থানায় নিয়ে গেছি জিজ্ঞাসাবাদের জন্য। না দেখুন, না প্রাথমিক তদন্ত বলতে আমরা হিন্দুর সাথে এখন কিছু বলছি না। পোস্টমর্টম পরে ক্লিয়ার হবে। আর আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দিন, ইনভেস্টিগেশন করতে দিন। এখন এই মুহূর্তে বলা ঠিক হচ্ছে না। अरे आपने हाफ एन मेला सुन आपने मेला जाऊँ मेला আমরা এটা যারা আমরা এটা মেনে নিতে পারি না। এটা আমরা মনে করি অবিলম্বে এটা বন্ধ করা উচিত। এবং আরও আশ্চর্য বিষয়, আপনারা এই নিউজ করেছেন রোজ ভ্যালি যে চিটফান্ডে এটা বিল্ডিংটা কাজ রোজ ভ্যালির বিল্ডিং, এটাকে সরকার এখনও মামলা চলছে। রোজ ভ্যালি অনেক এখনও মানুষ টাকা পায়নি, সেই কারণে সরকার এটাকে তাদের বিক্রি না করতে অধিগ্রহণ করেছেন, তারা অফিস করেছেন, তাতে আমাদের কোনো আপত্তি করিনি আমরা। কিন্তু সেখানে কি করে ভাড়া দেন, কোন আইনি বলে অন্যায়? এখন কেউ বলছে, পৌরসভা বলছে সেখানে পাচ্ছেন না, এই কোনো ফাইল পাচ্ছেন না, পাচ্ছেন না, এটি হয় নাকি? এবং মুখ্যমন্ত্রী রেভিনিউ দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তর, পৌরসভা দায়িত্বে রয়েছেন। কেন এটা কখনো কিছু তদন্ত হচ্ছে না, বন্ধ হচ্ছে না? আমরা এটা অবিলম্বে দাবি করি, অবিলম্বে এটাকে বন্ধ করা হোক। এবং রাজ্যের যুব সমাজকে যেভাবে নেশাগ্রস্ত করছে এটা তীব্র বিরোধিতা। এবং যুব সমাজ আজ অন্যদিকে, এবং তারা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে,
2018 নির্বাচনের পূর্বে আপনারাই সংবাদ করেছিলেন সোনারতরী হোটেলে তৎকালীন কেন্দ্রীয় উনি মারা গেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি বলেছিলেন 299টি প্রতিশ্রুতি তারা ভীষণ ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটাও কি প্রতিপালিত হয়েছে? হয়নি, একটা হয়নি। তাতে মানুষকে শুধু ভাওতা দিয়ে যাচ্ছে। মাহতো একটা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা বলেছে আপনারা রেকর্ড করুন, যারা 10,000 তাদেরকে আমরা ন্যায় দেব, তাদেরকে স্থায়ী চাকরি দেবো। কোথায় উনি বড় বড় কথা বলছেন। এছাড়া আমরা এটাকে তীব্র নিন্দা করি। আমরা মনে করি এই অবিলম্বে এই নাইট ক্লাব বন্ধ করুক। এটা রাজ্যের সংস্কৃতির বিরোধী। আমরা সংস্কৃতিপ্রেমী মানুষ, তাদেরকে আমরা এবং যুব সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে রাজ্যে যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বেকারে আক্রমণ হচ্ছে। কালকে আমরা গত পরশুদিন দেখলাম ধর্মনগরে তারা নাথ সম্প্রদায় তারা সংগঠন করে তারা সম্মেলন গেছে 10 তারিখ, তাদের উপর আক্রমণ সংগঠিত করলো। তার মানেটা কি? আমি কি আমার অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না? রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, শুধু মন্ত্রীরা পুরনো ইয়েগুলো উদ্বোধন করছেন আর ছবি তুলছেন আর কোটি টাকা খরচ করে ফ্ল্যাক্স রাস্তাঘাটে ফ্ল্যাক্স লাগাচ্ছেন, আর কি করছেন? কিছুই না। এছাড়া আরেকটা বিষয় আমরা দেখলাম এবং এটা ভিডিওতে দেখলাম এবং আপনার পত্রও দেখলাম, প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি দিল্লিতে যন্তর মন্তরে তাদের দলীয় সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি, তেলিমলার মালিক উনি, এবং কাঞ্চনপুর মালিক, ত্রিপুরার মালিক উনি। আমি আশ্চর্য হয়ে যাই, গণতান্ত্রিক ভারতবর্ষে একটা স্বাধীন দেশে একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক। আমার প্রশ্ন, উনি পৌরসভার ট্যাক্স দেন? উনি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন, উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন। তো উনি যদি মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন? মালিক হচ্ছেন সরকার। আমরা 1949 সালে 15 অক্টোবর কাঞ্চনপ্রভা মহারানী কাঞ্চনপ্রভা দেবী এটা ভারতভুক্তি অন্তর্ভুক্তি স্বাক্ষর করেন এবং সেই স্বাক্ষর অনুযায়ী এটা স্বাধীন দেশের নাগরিক। এটা কেউ তাহলে উনি মালিক হয়ে যাচ্ছেন, এটা খুব নিন্দনীয়। আমার মনে হয় ওনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে এবং নতুবা এরকম কথা বলতে পারেন না। উনি কী করে উনি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন কী করে? উনি কী করে ট্যাক্স দেন তাহলে উনি মালিক হলে? উনি অর্থাৎ নির্বাচনে আসলে এর আগে উনি হঠাৎ এইসব কথা বলেন এবং বলে উল্টো বলে, যেমন এর আগে গেটার প্ল্যান করে দেবেন বাংলাদেশ অংশ, ওই আসামের বিভিন্ন অংশের নিয়ে যেটা আমরা বললাম যে ভাওতা যুব সমাজ, তখন যুব সমাজ তার সঙ্গে নেই, সরে গেছে, কিছু লোককে পয়সা দিয়ে রেখেছেন তার জন্য তাদের মন্ত্রিসভার মধ্যেও। এবং আপনারা আরেকটা বিষয় দেখেছেন যেটা কেন্দ্রীয় সরকার থেকে টাকা 40 কোটি টাকার মতো মঞ্জুর করা হয়েছে পুরনো রাজভবন, অর্থাৎ রাজ্যপাল যেটা থাকতেন সেই রাজভবনে হেরিটেজ করা হবে, সেখানে মিউজিয়াম মতো করা হবে, সেইখানে সেটাকে তারা তো মন্ত্রিসভা আছেনই দল, তারা তো প্রতিবাদ করলেন না একবারও, সেটাকে টাটাকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এটি বিক্রি করে দেওয়া, শান্তিনিকেতন হসপিটাল করে দেওয়া, অর্থাৎ তাদের কেন দিয়ে দেওয়া হলো? শান্তিনিকেতন বিজেপি পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনের বিরুদ্ধে আন্দোলন করছেন আর এখানে তাদের সঙ্গে চুক্তি করছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব খারাপ, আমরা বুঝতাম না, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের এখানে দেখলাম আমরা উনি এটা ভিডিওতে দেখেছি যে ওনার বাবা কিরিট বিক্রমকে নাকি সিপিআইএম করে চুন করে মারা, অর্থাৎ হিন্দিতে যে আস্তে খুব ক্রমান্বয়ে তাকে হত্যা করা হয়েছে। উনি তো কোর্ট আছে, কোর্টে মামলা করুন না। উনি তো এমপি ছিলেন, ত্রিপুরার এমপি ছিলেন, ওনাকে দেখেছি, ওনার সভায় বক্তৃতা শুনেছি। উনি একটা সুপুরুষ ছিলেন। উনি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসেন তখন উনি বামফ্রন্টের প্রোগ্রামে আসতেন, যেমন 15 আগস্টে স্বাধীনতা সংগ্রামে যে তুলসীবতী স্কুলে যে দেয় আদিবাসীদের হতো, কালচারাল প্রোগ্রাম হতো, সেখানে উপস্থিত থাকতেন, মঞ্চে থাকতেন, বক্তব্য রাখতেন। আর উনাকে নাকি সিপিএম তাহলে মামলা করুন, কোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, উনি করছেন না কেন? আর কত মিথ্যা কথা বলবেন? এটা যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এইবার আমার মনে হয় বিভ্রান্ততে কোনো কাজ হবে না, কারণ মানুষ
বুঝে গেছে। আপনার 50,000 চাকরি দেবে, কত হাজার চাকরি দিয়েছে বলুন তো দেখি। এর পূর্বে বিপ্লব দেব যখন গত এডিসি নির্বাচন আগে মাঝপাড়াতে আমিও একটা সভাতে বক্তৃতা গেছি, সে এর আগের দিন আমাদের সভা ছিল, মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সভা ক্যান্সেল করে আমরা পরের দিন করলাম। উনি সেখানে বলেছেন যে আমি দিয়েছি 32,000 চাকরি দিয়েছি এক বছরে। এখন পর্যন্ত 32,000 চাকরি দিয়েছেন 7-8 বছরে, দিয়ে পেরেছে? পারেনি। উনি তো দেখা বলবে আমি 3 মাসের মধ্যে 10,300 দেশকে চাকরি রেগুলার করবো। পরে ওনার বাড়িতে দেখা করতে গেছে, ওদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করলো, অনেক মহিলার বলে লাঠি চার্জ করলো, এবং চিকিৎসার জন্য হসপিটালে গেলে একজন বিধায়ক সেখানে বাধা দিলেন, তাদের চিকিৎসা করা যাবে না। তাই এর বিরুদ্ধে রাজ্যের জনগণকে সতর্ক থাকা যায়, এবং রাজ্যের জাতি উপজাতি সংগতি বিপন্ন করার জন্য আজকে যেই চক্রান্ত করছে, আমরা মনে করি আজকে আপনাদের সংবাদ ভান্ডারে আমি আপনাদের প্রশ্ন করি, আপনাদের বিজেপির পক্ষ থেকে কোনো কি এখনো দিয়েছেন, এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছেন এর বিরুদ্ধে, প্রদ্যুৎ কিশোরের ইয়ের বিরুদ্ধে? দেননি। এই যে কথাটা, উনি কি মহারাজ? ওনাকে রাজা না বললে আক্রমণ হবে, রাজা বলতে হবে, এটা কি কথা? সাংবাদিকদেরও আক্রমণ হবে। এছাড়া আরেকটা ঘটনা আপনাদের বলতে হয়, রাজ্যের যে কিশোর বর্মন রাজ্যের নতুন মন্ত্রী, উনি বলেছেন দলের মধ্যে শত্রু, বিরোধী দল শত্রু, এবং সংবাদ জগৎ শত্রু। সংবাদ জগৎ হচ্ছে সংবিধানের 4র্থ স্তম্ভ। আমরা বিরোধী দল হচ্ছে সংবিধানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি কোনো কাজে ভুল ত্রুটি করে, বিরোধী দল ধরিয়ে দেয়, সংবাদপত্র তাকে চিত্রে তুলে ধরে, এবং তারা সংবাদপত্র হচ্ছে একটা মানুষের মৌলিক অধিকার, এবং তার অধিকারে হস্তক্ষেপ করা যায় না। সেখানে উনি বলছেন তারা শত্রু। তা আজকে আরো মুখ্যমন্ত্রী, আমি আজ কিছু বলার আগে একটা রাষ্ট্রীয় স্লোগান বলবো। এটা হচ্ছে বর্তমান দেশের একটা স্লোগান হয়ে গেছে, ভোট চোর গদ্দি চোর। ভোট চোর গদ্দি চোর, এই মর্মে যে স্লোগানটা সারা দেশে চলছে, এটা রাজ্যেও চলছে। আর এর পরিপ্রেক্ষিতে আমি আজকাল দেখতে পাচ্ছি বিজেপির মণ্ডল সদস্য, মণ্ডলের কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজেপির পক্ষে রাজ্যের বিভিন্ন বিধানসভায় বাজারঘাটও চলছে, না প্রতিবাদ সভা তো ওরা করছে, মুড়ে মুড়ে রাস্তায় রাস্তায় এগুলো করে বেড়াচ্ছে। ওরা ওই যে ভোট চোরদের ওরা প্রথমত সহযোগিতা করছে, আর এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে অতীতের কোনো সরকারের বিরুদ্ধে। এগুলি ওরা রাস্তাঘাটে অপলাপ করে নিজের যে দোষ, নিজের যে কুসংস্কার, অপসংস্কৃতি, যে অত্যাচার, শোষণ, শাসন এগুলি করে বেড়াচ্ছে 18 পর থেকে, এগুলিকে ঢাকার জন্য ওরা এগুলি করে বেড়াচ্ছে। আর আজকের মূল বিষয় হলো আমরা আপনাদের সঙ্গে প্রেসে কথা বলার, এই রাজ্যের আগরতলা শহর একটা ছোট্ট শহর। এই শহরের জনগণ, ছাত্র যুব সমাজ সুশৃঙ্খল, শান্তিপ্রিয় এবং সংস্কৃতিপূর্ণ মানুষ এই রাজ্যের মানুষ। বিশেষ করে আগরতলার মানুষ তো সর্বক্ষেত্রে ওরা সংস্কৃতি পরায়ণ, সংস্কৃতিকে রক্ষা করার জন্য এরা ঐতিহাসিকভাবে লড়াই করে যাচ্ছে। এই ঐতিহাসিক লড়াইকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই রাজ্য সরকারের মদতে, রাজ্য সরকারের একান্ত প্রয়াসে, আমি বলবো একান্ত প্রয়াসে, ওরা এই ব্যাপারে পূর্ণ অবগত। ওরা রবীন্দ্র সদনের সন্নিকটে পুরানো রোজবেলির একটা পতিত বিল্ডিংয়ে ওরা একটা কোম্পানিকে একটা নাইট ক্লাব মানে হ্যাপিয়েস্ট টাওয়ার নামে একটা নাইট ক্লাবের এরা লাইসেন্স দিয়েছে। লাইসেন্স দিয়ে এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙে টুকরো করার জন্য ওরা এই চেষ্টা চালাচ্ছে। আমরা সর্বভারতীয় ফরওয়ার্ডের তরফ থেকে এই অপসংস্কৃতি, কুসংস্কার এবং রাজ্যের যে যুবক সমাজ সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে নেশায় ডুবিয়ে দেওয়ার জন্য যে রাস্তা, এবং তাদেরকে সমূলে বিনাশ করার জন্য যে রাস্তা সরকার বেছে নিয়েছে, এর প্রতিবাদ করছি এবং সরকারের কাছে পাশাপাশি আমরা আবেদন রাখছি, আপনারা অতি সত্বর এই নাইট ক্লাবকে আপনারা আগরতলা থেকে, এই সংস্কৃতিপূর্ণ অঞ্চল থেকে অন্যত্র সরিয়ে নিন। অন্যথায় এই রাজ্যের মানুষ এগুলি মেনে নেবে না, এবং রাজ্যের মানুষ রাস্তায় নেমে পড়েছে, আগামী দিন আরও নামবে। ওরা ওদের অধিকারের স্বার্থে লড়াই করবে, এবং এই নাইট ক্লাবকে ওরা খুব শিগগিরই এই শহর থেকে দূরে সরাবে। তাই আবারও আমি বলছি, সরকার আপনি জেনে শুনে সংস্কৃতিকে ধ্বংস করবেন না,
রাজ্যের যুব সম্প্রদায়কে, রাজ্যের মানুষকে কুপথে পরিচালিত করবেন না। এই আবেদন রেখে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিলাম। আমাদের লড়াই করা, আন্দোলন করা, ধর্মঘট করা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকার যে আমাদের এই মৌলিক অধিকারগুলোর উপর আঘাত আনছে, আমাদের আন্দোলনমুখী হতে দিচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যারা জাতীয়াভিমান জাগিয়ে তরোয়াল নিয়ে, ত্রিশূল নিয়ে এবং বিচ্ছিন্নতাবাদের স্লোগান নিয়ে যারা আগরতলা রাজপথ কাঁপিয়ে তোলে, তাদেরকে অনুমতি দেয় আমরা শিক্ষক কর্মচারীদের যে জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা লড়াই করব, সংগ্রাম করব। এমনকি শিক্ষকরা গত 19শে আগস্ট আগরতলা শহরে একটা মিছিল করতে চেয়েছিলেন 9 দফা দাবি নিয়ে। তারা বুকে কলম নিয়ে মিছিল করে, তারা তো অস্ত্র নিয়ে মিছিল করে না, সেই মিছিলটারও পারমিশন দেওয়া হয়নি। নিরাপত্তার জড়িত কারণ দেখে সেটাকে বাতিল করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে যখনই না রাস্তায় নামতে চাই, সরকার আমাদের প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের বাধার সৃষ্টি করে, লড়াইয়ের ময়দান থেকে আমাদের সরিয়ে দেন। আমাদের প্রত্যেকটা যে বিভাগ আছে, বিভাগের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং লিডারশিপরা এবং কর্মী বাহিনী প্রত্যেকে ট্রান্সফার করা হয়েছে। আমাদের সমিতি অফিসগুলি জবরদখল করা হয়েছে। আমাদের অফিসে আপনারা জানেন শিক্ষক, কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত অংশের কর্মচারীরা আক্রান্ত, অফিসে আক্রান্ত, কোনো বিচার পাওয়া যায় না। সেখানে লড়াইটা করবে কে? এই দুর্বিষহ অবস্থায় লড়াইটা করবে কে? যারা বিরোধী, যারা দাবি করে যে আমরা সরকার পক্ষে, যে বিবেকানন্দ বিচার মঞ্চে হোক, টিআরকেসি হোক, বিএমএসে হোক, তারা এই সুনির্দিষ্ট দাবি নিয়ে তারা লড়াই করে না। আমার পেনশন কেড়ে নিয়ে গেল, বৎসরে 2 বার আমার দিয়ে দেওয়ার অধিকার ছিল, কেড়ে নিয়ে গেল। অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করা, মানে অনিয়মিত থাকার পরে রেগুলার করার যে আমার গ্যারান্টি ছিল বামফ্রন্ট সরকারের আমলে, সেটা তারা বাতিল করে দেওয়া হলো। আমার অধিকারগুলো এক একে কেড়ে নিয়ে যাচ্ছে। আপনাদের দেওয়া হবে, দাবিগুলো দেওয়া হবে আপনাদের সামনে। তো এই লড়াইটা কে করবে? এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মুক্তির উপায় লড়াইটা তো বামপন্থী সংগঠন, আমার টিসিসি এইচবি রোড একটা ঐতিহ্যবাহী সংগঠন, তারা রাস্তা নেমে লড়াই করে। আমরা লাস্ট অব্দি এই দুর্গাপূজা প্রাক মুহূর্তে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে লড়াই করি না। আমরা ত্রিপুরা রাজ্যের জনজাতি, জাতি, আমার সংখ্যালঘু, দলিত সব অংশের মানুষকে একত্রিত করে একটা মিলনের বার্তা জন্য কিন্তু আমরা লড়াই সংগ্রাম করে ত্রিপুরার মধ্যে। আপনারা লক্ষ্য করছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে নতুন করে আবার একটা মানে এমন বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা বিভেদের বাতাবরণ তৈরি করা হচ্ছে। আমরা এই দুর্গা উৎসবের প্রাক মুহূর্তে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে আমরা আহ্বান জানাতে যাই যে এই দুর্গোৎসবটা সবার, এটা শুধু হিন্দুদের না, মুসলিমদের না, বৌদ্ধদের না, খ্রিস্টানদের না, উপজাতির না, দলিত না, এই সবার এই দুর্গোৎসব, এই দুর্গোৎসবে যাতে আমরা যে আমার মিলন সেতু ত্রিপুরার, এই পার্বতী ত্রিপুরার একটা সুনাম আছে, এটা মিলন সেতু উৎসব সবার হয়, সবার জন্য হয়, সবার মঙ্গলের জন্য হয়। এই বার্তাটা আপনারা দেবেন, এই কথা বলে আপনাদের অসংখ্য। যে আমাদের একটা কর্মসূচি ছিল 14ই সেপ্টেম্বর, আগামীকালকে একটা 14ই সেপ্টেম্বর গণ অবস্থানের কর্মসূচি। এটা শুধু মানে পশ্চিম জেলায় প্যারাডাইস চমনিতে হইব, এটা আমরা করছিলাম। এটা শুধু পশ্চিম জেলার জন্য না, এটা আমরা সারা রাজ্যের প্রত্যেকটা জেলায় এই কর্মসূচি আমরা গত 7ই সেপ্টেম্বর করছি। ঊনকোটি উত্তর জেলা করছি, ধলাই জেলা করছি, খোয়াই জেলা করছি, সিপাহীজলা জেলা করছি, গোমতী জেলা করছি। আগামীকালকে শুধু পশ্চিম জেলা এবং দক্ষিণ জেলা আছে। তো একটা
পুলিশের পারমিশন বা একটা লাগে আমরা 3 ঘন্টার গণ অবস্থান করুন। সারা রাজ্যের প্রতিটা জেলায় এই পারমিশন দিতে পারলো এবং খুব সাকসেসফুলি গণ অবস্থান মানে বুঝছেন তো ঘরের বেতন না, বাইরের প্রোগ্রাম তারা খুব সাকসেসফুলি খুব করছে, রাস্তার উপরে দাঁড়ায়া চিৎকার করতে পারছে, এই প্রোগ্রাম করতে পারছে। কিন্তু আমরা দেখলাম যে পশ্চিম জেলার জন্য আমরা যে পারমিশন চাইছিলাম এটা 4 তারিখ, যথেষ্ট সময় 4 সেপ্টেম্বর। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 5ই আগস্ট এবং আমরা এটা 24শে আগস্ট ওয়ার্কিং কমিটির মিটিং করছি এবং এটার পরে এই যথেষ্ট সময় থাকা সত্ত্বেও আমরা দেখলাম যে এটা নিয়ে তালবাহানা চলছে পারমিশন দেওয়ার ক্ষেত্রে। এটা ডিএম থেকে এসডিএমে আইসে 11 তারিখ, এসডিএম থেকে গতকালকে 12 তারিখ আইসে এএমসিতে এবং পুলিশ প্রশাসনে, এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে এটা নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত, এটা একটা সামান্য ব্যাপার। আমরা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণ অবস্থান করুন, এটা একটা সামান্য ব্যাপার, এটা প্রতিবারই আমরা করি এবং প্রতিটা জেলায় এটা হয়েছে। এটা খুব সামান্য ব্যাপার, যদি এটা নাই হইতো এটা চিঠিটা পড়ে রয়েছে আমাদের অ্যাডভান্স করে দিত, আমরা ডেকোরেশন সব কিছুতে অ্যাডভান্স করে সেটা আমরা ইয়ে করছি। কিন্তু দেখা গেল রাত্রি 9:30টার সময় অফিসিয়ালি তো আমার জানানো হয়েছে না। আমরা সেখানে আমাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা জানলাম। আমরা এএমসিতে কইলাম জায়গাটার লেগে, এএমসির কর্তৃপক্ষ আমাদের কথা দিল 7টার সময় যে আমাদের জায়গা দেওয়া হইব, আর খালি পুলিশ পার্সোনাল দেওয়ার ব্যাপার। তারপরে কোন এক অজ্ঞাত অদৃশ্য কারণে এটা রাত্রিবেলা জানা গেল যে এটা কোনো অবস্থাতেই আমাদেরকে দেওয়া যাইত না। অপরাধ আমরা জানি না। আমাদের এই দাবিগুলির মধ্যে যারা রাজ্য প্রশাসনের লগে যুক্ত তাদের প্রত্যেকের দাবি এর মধ্যে আছে এবং এই দাবি যদি আমরা 31শে অক্টোবরের মধ্যে আমাদের যে ষোড়শ ফিনান্স কমিশন এর মধ্যে যদি আমরা না দিতে পারি, এই যে আমাদের 22% ডিএ পাওনা, ডিআর পাওনা পেনশনারদের, আরও বিভিন্ন ন্যূনতম পেনশন ইত্যাদি বিষয়গুলি যদি আমরা অন্তর্ভুক্ত না করতে পারি, ত্রিপুরা রাজ্যের শিক্ষক, কর্মচারী, পেনশনাররা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দৃষ্টিকোণ থেকেই আমরা আমাদের যে কর্মসূচি সেগুলি আমরা করতাম। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে অত্যন্ত সুচতুরভাবে, কৌশলীগতভাবে সরাসরি মোকাবেলা না করতে পাইরা আমাদের কর্মসূচিকে সেখানে বাধা দেওয়া হইল। তো এটা আপাতত আমরা এখন যেহেতু আমাদেরকে এটা দেওয়া হয়েছে আফটার পূজা, পুলিশের এখান থেকে লেখা হয়েছে আফটার পূজা, যেটা এএমসির থেকে দেওয়া হয়েছে সেটা কোনো কারণ ছাড়াই এটা আপাতত এটা বাদ রাখনের লেগে কইছে। তো আমরা সেই দিকে ক্লেশে গেলাম না, কিন্তু আমরা আপাতত স্থগিত রাখলেও আমরা দেখছি যে অতীতের অভিজ্ঞতা, গত 29শে আগস্ট আমাদের একটা কর্মসূচি ছিল, সর্বভারতীয় কর্মসূচি। সেই কর্মসূচি প্যারাডাইস চুমনিতে আমরা করবার জন্য 1/2 ঘন্টা 45 মিনিটের প্রোগ্রাম করবার জন্য আমরা যখন প্রশাসনের কাছে অনুমতি চাইছি, তারা আমাদেরকে জানাইছে 4টার থেকে করো। 4টার থেকে কি আমাদের অফিস ছুটি হয়? আমাদের অফিস ছুটি হয় 5:30টার থেকে, 6টার থেকে আমরা চাইছিলাম। তো এইরকম তারা করতেছে। এর আগে 9ই জুলাই যে আমাদের দেশব্যাপী ধর্মঘট, এই ধর্মঘটের সমর্থনে সারা দেশের কোথাও কোনো জায়গায় কর্মসূচি করতে কোনো বাধা এই কেন্দ্রীয় সরকার দিছে না, কিন্তু ত্রিপুরা রাজ্য সরকার দেখলাম আমাদের 7ই জুলাই মিছিলের ক্ষেত্রে সেখানে বাধা দিল। তো একটার পর একটা দেখা যাইতেছে যে আমাদের কর্মসূচি করার ক্ষেত্রে সেখানে বাধা দিতেছে, অথচ দেখা যাইতেছে যে বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি, সরকারের যে দল সেখানে ক্ষমতায় আছে তাদের দলীয় কর্মসূচি, সব ক্ষেত্রে তারা সমস্ত সম্মেলন, বাইরের সম্মেলন, ভিতরের সম্মেলন, সমস্ত কর্মসূচির ক্ষেত্রে তারা অবাধভাবে সেখানে অনুমোদন দিয়ে দিতেছে। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী 12টা সংগঠনের যুক্ত মঞ্চ, ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি এসবি রোড, ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডের ক্ষেত্রে এই বাধা পদে পদে আইতাছে কেন? এই প্রশ্ন আমাদের থেকে সরকারের কাছে রইল এবং সারা রাজ্যে যে গণঅবস্থান হয়েছে এই গণঅবস্থান থেকে আমরা আমাদের এই যে ষোড়শ ফিনান্স কমিশন, 16 ফিনান্স কমিশনের রিপোর্ট সাবমিট হইব 31 তারিখ, এর আগে যাতে আমাদের দাবিগুলো সেখানে পেশ করা হয়। এর জন্য আমরা ফেব্রুয়ারি মাসে যখন রাজ্যে ভিজিট করতে এসেছিলাম তখনও আমরা সময় চাইছিলাম। এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো ফিনান্স কমিশনের সঙ্গে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোডকে যথাসময়ে অনুমতি চাওয়া সত্ত্বেও দেখা করতে দেওয়া হয়েছে না। আমরা আমাদের দাবিগুলো সরাসরি তুলে ধরতে পারছি না, আমরা লিখিতভাবে রাজ্যের মুখ্য সচিবের মাধ্যমে দাবিগুলো তুলে ধরছিলাম। জানি না এগুলো কী পর্যায়ে আছে, সেখানে ফিনান্স কমিশনের কাছে গেছে কিনা। এই জন্যই আমরা প্রচণ্ড ক্ষোভ শিক্ষক কর্মচারী সমাজের মধ্যে
যে এই নিয়ে আমরা এই সারা রাজ্যের যে আন্দোলনটা সেটা আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় করতে পারলাম না। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। আপাতত আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি যে এই কর্মসূচি আমরা স্থগিত রাখতেছি, কিন্তু নিশ্চয়ই আমরা আবারও এই কর্মসূচি নিয়ে মাঠে থাকুন। তখন প্রশাসনের যে এই সমস্ত তালবাহানা এর বিরুদ্ধেও আমাদের কথা থাকবে এবং এইরকম বাধা দিলে এই বাধার দিকেই আমরা কর্মসূচি করবার মতো আমাদের সংগঠন উপযুক্ত সংগঠন তৈরি আছে সারা রাজ্যে। এখন আর মানুষ ভয়ভীতি পাইছে না, সবাই বেরিয়ে এসে এখানে প্রোগ্রাম করতেছে, আমরা সেইভাবেই প্রোগ্রাম করব। এই হলো আমাদের আজকের বক্তব্য। দেখুন, এখানে দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে। একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ ভাবাবেগের উপর একটা আঘাত এনেছে, এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি। তো ওইখানে উনিও যে উনার পেশাগতভাবে উনি একজন শিল্পী, মৃৎশিল্পী, এবং আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি। উনি সারা বছর যাবৎ 2 থেকে 3টা বা 4টা সর্বোচ্চ 4টা মূর্তি তৈরি করেন। এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে। তো এখানে পাশাপাশি উনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং উনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে। পাশাপাশি আরেকটা দিক হলো কি, যে এখানে মূর্তিগুলা যে জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল, বাইনাপত্র হয়েছে, তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত ঘটবে। তো এখানে দুইটা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং কুঠারাঘাত হয়েছে এক কথায় বলতে গেলে। এখন এখানে আমরা এইমাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি, ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো, ওনারাও দেখবেন। আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু সহায়তা করা যায়। এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো। কালকে রাত্রে আমরা 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই রয়েছি। আমার শরীরটা একটু খারাপ আছিল কালকে, প্রেশার টেশার দেখাইছি, প্রেশার টেশার নাই ডাক্তার। তারপরে একবার 12টার সময় 12:22 বাজে এই সময় হচ্ছে টিপটা দেখছে টিকু হয়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে ঘুম লাগছে আর করতে পারি। সকালে 5টার সময় উঠছি, এটা দেখি আমরা পেছনের দরজাটা খোলা, দিক যাইছি, আমি সব এটা হইতেছি যে পেছনের দরজাটা খোলা, এটা কি থাকবে। এবার এই দিকে আইসি, আগে দেখে সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা কিন্তু মাথা উঠে নাই, এদিক দিয়ে গেছে, গিয়ে দেখি ওই জমিনের মেঝে মাথাটা ফালাই গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধরিও না মাথার মধ্যে। এবার আমি মাথা মাঝে ধরছি না, ধরে ধরে আইসি। এরপরে ঘুমতে এদিকে দেখছি, এটার উপরে আমি বিজনেস করে খাই সারা জীবনে। এটি আমার আর কিচ্ছু পাই না, গরব বই করি। এমনির সাথে আমার দরবার করে কোনো কিচ্ছু নেই, এর সাথে আমার শত্রুতা বই না। এমনি কেউ সন্দেহ টন্ধে হয় না? না, আমি সন্দেহ আমি কোন মুখে এর সাথে আমার দরকার নেই। এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন? আমি চাই যে আমার একটু সাহায্য করুক, আমার তো এটার উপরই। আপনার নাম? তখন সরকার। অ্যাড্রেসটা? আলিবাজার, এটা আমি নিতে পারি। বেকনরা আমার জুমা সেতরবতন আতালে পাত্রিতর আর জুজু জানা আমার এতমান সাপোর্ট করা না, আমার এতমান বলা বলা নাই। সবাইকে নমস্কার আমাদের জুম্মা সেতরফ থেকে। আর মিডিয়া ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওনারা এখানে এসেছেন। আর ওনাদের জন্য আমাদের এই বার্তাটুকু আমাদের জুম্মা সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো।
আপনারা সকলেই জানেন গত 10 তারিখ আমরা দৃষ্টি ফাউন্ডেশন এবং জুম্মু এফসি যে ম্যাচটি হয়েছিল, জুম্মু এফসির সাথে ওই ম্যাচটি ন্যায্যভাবে খেলা হয়। পরিস্থিতিটা সবার কাছেই জানা আছে, ভিডিও ফুটেজ ওনারা লাইভ করেছেন, ওই লাইভ ফুটেজ সবার কাছেই পরিপূর্ণ থাকে। এখন আমরা দেখেছি গতকালকে কুমারঘাট পিডব্লিউডি মাঠে যে অর্গানাইজার কমিটি আছে ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেন, যেখানে মিডিয়া ভাইদের সামনে উনি বলেছেন জুম্মু এফসি নাকি ওনাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়াচ্ছে। আমি ওনাকে পার্সোনালি চিনি না, কিন্তু ওনাকে আমি একটা কথা বলতে চাই, জুম্মু এফসি কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়ায়নি এবং কি ভবিষ্যতেও কোনোদিন মিথ্যা অভিযোগ ছড়াবে না, কারণ আমরা সত্যতা আর মিথ্যা বিশ্বাস করি। এখন ওনার কাছে একটা প্রশ্ন, উনি বলেছেন আমাদের জুম্মু এফসি তরফ থেকে ওনারা কোনো ধরনের মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাননি, কমপ্লেন পাননি। তখনকার পরিস্থিতি সবার কাছেই জানা, পরিস্থিতি কীরকম ছিল। আমাদের জুম্মু এফসি যে সেকেন্ড গোলটি হয়েছিল, ওই গোলটি কি অফসাইড ছিল নাকি অনসাইড, তা সবাই জানেন এবং ভিডিওটা সবাই দেখেছে। এখন পরিস্থিতির কারণে আমরা ওনাদেরকে লিখিতভাবে কমপ্লেন জানানো আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। আমরা ভিডিও ফুটেজ নিয়ে ওখানকার যে পোর্ট রেফারি যিনি ছিলেন ওনার কাছে ভিডিও নিয়ে আমরা গিয়েছিলাম, ওনাকে বলেছিলাম স্যার দেখুন ভিডিওতে কি অফসাইড নাকি অনসাইড, কিন্তু উনি টোটালি আমাদের ইগনোর করেন। আর ওখানে অফিসিয়ালের কিছু লোক বসেছিল, আমরা ওনাদের কাছে গিয়ে বলেছি স্যার দেখুন আপনারাও গোলটিকে অফসাইড না অনসাইড, কিন্তু ওনারা টোটালি আমাদের ইগনোর করে দিয়েছেন। কথা বলতে না বলতে 1 মিনিটের মধ্যে দেখা গেছে কি এদিকে যিনি মেন রেফারি ছিলেন উনি খেলাতে শুরু করে দিয়েছেন পুনরায়। আর যে সময় উনি খেলাতে শুরু করে দিয়েছেন ওই সময়ে আমাদের প্লেয়ারগুলি সাইডে এসে মাঠের ভিতরে থেকে সাইডে এসে ওনারা জল পান করতেছেন। তৎক্ষণাৎ খেলা শুরু হওয়ার পরে ওরা দৌড়ে গিয়ে একটা গোল সেভ করেন, এটা আমরাও লক্ষ্য করেছি, বাকিরাও আশা করি লক্ষ্য করবে। কিন্তু এখন কমিটির কাছে আমাদের একটাই প্রশ্ন, ওনারা যদি সত্যিকারের সত্যভাবে খেলা খেলতেন আমাদের জুম্মু এফসির সাথে, ওনারা কেন একবারও চেষ্টা করেননি সত্যতা যাচাই করতে? ওনাদের যদি ইচ্ছে হতো ওনারা বলতে পারতেন রেফারিকে বলতে পারতেন যে কিছুক্ষণের জন্য খেলাটি বন্ধ রাখুন, আমরা সত্যতা যাচাই করে নিই, কিন্তু ওনারা এটা কখনোই করেনি। আর ওনারা দ্বিতীয়ত ওনারা বলছেন আমরা নাকি শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ ছড়াচ্ছে দৃষ্টি ফাউন্ডেশন নাকি ওনার টিম বলে। আমরা জুম্মু এফসি তরফ থেকে ক্লিয়ারলি বলতে পারি কি আমরা যতজন অফিসিয়াল আমরা জুম্মু এফসিতে আছি আমরা কখনোই এই কথাকে বলিনি কি দৃষ্টি ফাউন্ডেশন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাস মহোদয়ের বলে। আমাদের কাছে শুধু একটাই প্রশ্ন শ্রীযুক্ত এমএলএ ভগবান দাসকে, প্রশ্নটি হচ্ছে উনি ফুটবল অর্গানাইজার হিসাবে এটি কিভাবে হতে দিলেন? উনি অর্গানাইজার হিসাবে উনার দায়িত্ব ছিল কি উনি একবার হলেই সত্যতা যাচাই করতেন, কিন্তু উনি তা করেননি। শুধু দুঃখ হচ্ছে আমাদের এই জিনিসে। আচ্ছা, কমিটির থেকে গতকালকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে তারা দাবি করেছিল বিধায়ক কোনো অর্গানাইজিং কমিটির সাথে যুক্ত নয়, সেটা নিয়ে কি বলবেন? যুক্ত নয় এই জিনিসটা আমরাও মানি, উনি দৃষ্টি ফাউন্ডেশনের সাথে যুক্ত নয়, কোনো টিমের সাথেই যুক্ত নয়। কারণ ভগবান দাস মহোদয় যে ওই টুর্নামেন্টে যে 16টি টিম জয়েন করেছেন
ওই টিমের সকলকেই তিনি নিজের টিম বলে মনে করেন, তবে কিভাবে এত সরলভাবে উনি একটা টিমকে হারতে আর একটা টিমকে জিততে সাহায্য করবেন, কারণ এটা এক ধরনের সাহায্যই করবে। কারণ উনি হচ্ছেন ওই মেইন যিনি অর্গানাইজার, ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজার হিসাবে উনি তো বলতে পারতেন, একবার হলে সত্যতা যাচাই করতে পারতেন আসলে কি গোলটি অফসাইড ছিল নাকি অনসাইড, কিন্তু উনি তো তা করেননি। আচ্ছা, আপনাদের এখন মূল দাবি কি থাকবে? মূল দাবি বলতে এখন কিছুই নেই, কিন্তু আমাদের একটা মনের দুঃখ আছে। আমরা কোনোদিন ভাবতেই পারিনি কুমারঘাট টুর্নামেন্টের যে অর্গানাইজার কমিটি আছে তারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করবেন, এবং কি পরিস্থিতি ওনার কাছেও জানা আছে। পরিস্থিতি জানার সত্ত্বেও ওনারা বলছেন কি আমরা নাকি ওনাদেরকে কোনো ধরনের লিখিত কমপ্লেন সাবমিট করিনি, আর যদি সাবমিট করে থাকে একটা কমপ্লেনের কপি আমরা ওনাদেরকে দেখিয়ে দিতাম। কিন্তু আমরা পরিস্থিতির মাধ্যমে কিভাবে ওনাদেরকে কমপ্লেন দিয়ে দেবো? আগে থেকে যদি আমাদের জানা হতো কি ওনারা আমাদের সাথে এভাবে অন্যায়ভাবে খেলবেন, তবে আমরা আগের থেকেই প্রিন্ট আউট মেশিন অ্যান্ড জেরক্স পেপার নিয়ে ওখানে খেলার মাঠে গিয়ে বসতাম। লাস্টের দিকে কমিটিকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কারণ যিনি লাইনম্যান ছিলেন ওনার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিচ্ছেন বলে ওনারা লিখিতভাবে কমপ্লেন জানাবেন, সেই জন্য আমরা ওনাদের কাছে অনেক থ্যাঙ্কফুল। শেষে আমি আমাদের যতগুলি জুম্মু এফসির সাপোর্টার আছেন আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ওনারা যাতে কুমারঘাট পিডাব্লিউডি মাঠে গিয়ে ফাইনাল খেলাটি উপভোগ করেন, এবং কি দৃষ্টি ফাউন্ডেশন টিম আর রেঞ্জ এফসি টিম ওনাদেরকেও শুভেচ্ছা জানাই, ওনারাও যাতে ভালোভাবে খেলাটি খেলে। সকল দর্শকদের আমি অনুরোধ করছি ওনারা যাতে ফাইনালটি উপভোগ করেন। সবাইকে একবার নমস্কার। আমার বাচ্চারা লইয়া লাগতে এই অবস্থা হয়েছে। আমার মায়েরা পিঠটা ধইরা রাখতেন, আমার দেওয়ারের বউ মাইদম দেওয়ারের শাশুড়ি নিলাম ঘরের ভিতরে মায়েরা পিঠটা দাও দিয়ে কুপাইয়া রাখছেন আমার ঘরটিরে। আজকে কারে মারছে? আজকে আমার ভাই আমার থানাত লইয়া আমার কথা কোনে আমার মাইদম দেওয়ারে ধইরা ফালাইয়া ছুড়ু ধরে মাথাটারে পিঠা দিয়ে ভেঙে লাইছে। আমার মারও মারছে, আমারও মারছে, ওই যে আমার হাতের দিদা ঘুরে গেছে, আমার পেট ফুট সব চুলাই লাগছে। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন, আমার হাজবেন্ড 60 জন। 60 জন। কি নাম আহতদের? ফিরোজা বেগম, শাহরুখ খান, ইয়াসমিন বেগম, মামুন মিয়া, আর আমার মেয়েও আছে। আর যারে এখন ওই আরেকজন যে আছে হ্যাঁ বেশি অসুস্থ, হ্যাঁ বেশি মারছে। এর নাম কি? শাহরুখ খান। কোন জায়গা তুইছে ঘটনাটা? রঘুনাথপুর বনমিয়ার বাড়িতে। কে মারছে? যে মারছে এর নাম কি? মাসুদ মিয়া, রেনুয়ারা বেগম, ফারুক মিয়া আর বিজলি বেগম। কয়জনে মিল্লা মারছে? 4 জন মিল্লা মারছে। 4 জনে মিল্লা? হ্যাঁ। আপনি টোটাল আহত হয়েছেন কতজন? আমরা 5 জন আহত হইছি। 5 জন। এখন মানে কতজন অবস্থা খারাপ আছে বর্তমানে? আমার ভাইয়ের অবস্থা বেশি সিরিয়াস, আমার মার হাত কি নাম আপনার ভাইয়ের? শাহরুখ খান। এখন কোন জায়গাতে নিয়েছে? বিশালগড় হসপিটালে।
ঘটনা একটা কবির হোসেন নামে পুটিয়া বর্ডার কলমচড়া পিএসএর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে। নাম হচ্ছে কবির হোসেন। তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইছে। তো আমরা দেখছি মোটামুটি স্টেবলই আছে। তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম, সব কিছু দেখলাম, পেশেন্ট স্টেবল, বাট আমরা স্যালাইন দিয়া বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়েছি। স্যার গুলিটা কোন জায়গায় লেগেছে? অ্যাবডোমেনে। এখন পেশেন্ট কিরকম আছে? এখন পেশেন্ট মোটামুটি স্টেবলই। আমরা পালস রেট, এরপরে বিপি মেজার করলাম, সবই মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, গুলি একটা আছে। তো আমাদের এখানে তো দুইটা আছে। আমরা এটা সার্জন ডিপার্টমেন্ট এজিএমসিতে পাঠাই দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। মঞ্চে আসীন আগরতলা প্রেস ক্লাবের সম্মাননীয় সহসভাপতি দত্তভূমি, অনুরোধ জানাবো অর্ঘ্য দত্তভূমিকে একটু কাছে এগিয়ে আসার জন্য। প্রয়াত প্রদীপ দত্তভূমিকে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। আগরতলা প্রেস ক্লাবের অকাল প্রয়াত সদস্য প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। অনুরোধ শোকাহত আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠান প্রদীপ দত্তভূমিকে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। পুষ্পার্ঘ্য অর্পণের প্রদীপদার শোকসভা করার জন্য অনেকদিন আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, কিন্তু বিভিন্ন কারণে সেটা একটু দেরি হয়ে গেছে। কিন্তু দেরি হয়ে গেলেও শোকসভা তো শোকসভাই। আমরা প্রতিদিন বলতে গেলে প্রদীপদার শোকসভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন। কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্তভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন 3 দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না 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 আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা কোটার ছিল। আমি বলেছিলাম বৌদিকে, তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার, যা ডিটেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই দিতাম, বিশেষ করে সঞ্জয় দা
সঞ্জয় পালের কাছ থেকে প্রতিদিন আমি খবর নিতাম, প্রদীপদার খবর। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছিল প্রদীপদার, খুবই খারাপ লাগছে। আমাদের প্রেস ক্লাবে যদি নির্বাচন হয়েছিল, আমি প্রদীপদার যাওয়ার আগে 5-7 দিন আগে, প্রদীপদার নির্বাচনের 5-7 দিন আগে প্রদীপদার চলে গিয়েছিল। আমাকে বলে গিয়েছিল, ভোটটা তো দিয়ে যেতে পারলাম না, আবার এসে ভোট দেবো, আগে এসে তোমাকে ভোট দেবো, এবার তো দেওয়া হলো না। ঠিক ইলেকশনের দিন প্রদীপদা যেদিন কাউন্টিং চলছিল, প্রদীপদা আমাকে 3 বার টেলিফোন করেছে, রেজাল্ট কি বলেছে। একবার ধরিনি টেলিফোন, আর 2 বার ধরেছি, তো বলেছি এখনো রেজাল্ট হয়নি, মানে কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেবে। এই প্রদীপদার সঙ্গে আমার শেষ কথা। সম্মানীয় সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়কে অনুরোধ জানাবো আমাদের অস্থায়ী মঞ্চে আসন গ্রহণ করার জন্য। পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিক শ্রী বিমান ধর মহোদয়কে, শ্রী সঞ্জীব দেব মহোদয়কে, আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি সিনিয়র জার্নালিস্ট জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে এবং আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি উৎপাদন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার বক্তব্য? না না, এটারও রিভাইভ করার জন্য আমাদের ইলেকট্রন সিস্টেম ট্রিপল ফ্রিকশন পেন্ডুলাম সিসমিক আইসোলেটর, যা সর্বাধিক আধুনিক সিগনেচার ব্রিজ, উত্তর পূর্বাঞ্চল রেল যোগাযোগের ব্যবস্থাপনা, বান্দ্রাওয়ার্ডি সি লিঙ্ক, যা ভারতের দীর্ঘতম কেবল স্ট্রিট ব্রিজ, অটল টানেল, হিমাচল প্রদেশের মানালি। আপনারা ইঞ্জিনিয়ারও বলেন যে আপনারা বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ার খালি পড়ে আছে, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এখন পর্যন্ত কতটা সুফল পেয়েছেন এবং ইঞ্জিনিয়ারে এখন কতজন ঝড় আছে, যেটা আপনারা বিভিন্নভাবে দাবি করেছেন, কোনো সুফল পেয়েছেন? এখন এক্সাক্ট ডাটা তো এখন বলা যাবে না। না, আপাতত আপনারা কি পেয়েছেন সরকার থেকে কোনো দাবি দেওয়া নিয়ে? যেন তো আমরা তো নতুন 400 ইঞ্জিনিয়ার প্রায় রিক্রুটমেন্ট বলো, ডিগ্রি অ্যারাউন্ড 200, ডিপ্লোমা 200। আর এই প্রোগ্রামে কি কি দাবি থাকবে মুখ্যমন্ত্রী যখন থাকবেন, আপনারা কোনো দাবি দেওয়া প্ল্যান করবেন? আরটি ডিপার্টমেন্ট যাবে 200 বেরোবে। হ্যাঁ, আরটি ডিপার্টমেন্টে 200 আছে। কেএসএসসি তে 158 আরডিতে 158 পর্যন্ত বেরোবে। কেএসএসসি তে 104 জনের মতো বেরোবে যতটুকু। এগুলো সবগুলো নতুন রিক্রুটমেন্ট হবে। এই প্রোগ্রামে কোনো দাবি দেওয়া থাকবে না। টেকসই উন্নয়ন এবং দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে ইঞ্জিনিয়াররা অর্থনীতিকে রূপান্তরিত করেছেন। ভারতে ইঞ্জিনিয়ারদের শুধু তাদের প্রযুক্তিগত দক্ষতা এনটিপিসি টিম ঘুরে ফিজিবিলিটি স্টাডি করে গেছে এবং এর মধ্যে এটা হবে। প্লাস শুধু এটা না, প্রত্যেক সাংবাদিক বন্ধুকে, প্রেস মিডিয়া, মিডিয়া, আমরা আজকে আপনাদের সামনে 15 সেপ্টেম্বর জাতীয় ইঞ্জিনিয়ারিং দিবস হিসেবে সরকারি স্বীকৃত দিবস হিসেবে ঘোষণা করেছেন। এই দিনটি প্রত্যেক বছরে আমরা ইস্যু ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করে থাকি এবং আপনারা শুনেছেন, বলেছেন যে ইস্যু ইঞ্জিনিয়ার্স 1968 থেকে এই ইঞ্জিনিয়ার্স ডেটা পালন করে থাকে এবং ত্রিপুরা গভর্নমেন্টও এখন ডিসিশন নিয়েছে যে প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে এবং ত্রিপুরা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, টিআইটি, এনআইটি, প্রাইম ইউনিভার্সিটি, পলিটেকনিক, ইউনিভার্স পলিটেকনিক, যত রকম ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইনস্টিটিউশন আছে, প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন যতগুলি আছে, সবাই মিললে এইবার আমরা এই প্রোগ্রামটা উদযাপন করতে যাচ্ছি। তো এটার মূল উদ্দেশ্য একটাই যে এম বিশ্বেশ্বরাইয়ার আদর্শ এবং ওনার যে চিন্তাধারা, ওনার যে স্বপ্ন, মানে ইঞ্জিনিয়ারিং যে স্বপ্ন ছিল, এটাকে বাস্তবিত করে গেছে এবং এই ধারাকে সামনে রেখে ইঞ্জিনিয়াররা যেভাবে মূল কাজ করে যাচ্ছেন তাদেরকে সম্মান দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা, ভবিষ্যতে যাতে আরও এরকম এম বিশ্বেশ্বরের মতো বড় ইঞ্জিনিয়ার তৈরি হয় ভারতবর্ষে। কারণ আপনারা জানেন, ইনফ্রাস্ট্রাকচারের জন্য একমাত্র ইঞ্জিনিয়ারই সবচেয়ে বেশি দিয়ে থাকেন। তো আমরা এই দিকটাকে স্মরণীয় রাখার জন্য মানে এডুকেশন প্লাস অ্যাসোসিয়েশনগুলি থেকে এখানে উপস্থিত থাকবেন।
প্রায় 500 জনের মতো এখানে উপস্থিত থাকবেন। প্রভাত ফেরি আমরা করব। এখানে আমাদের মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, চিফ গেস্ট, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সিভিল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্যার ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার উপস্থিত থাকবেন। তারপরে আমাদের উপস্থিত থাকবেন ডেপুটি সেক্রেটারি প্লাস চিফ ইঞ্জিনিয়ারিং চিফ রাজীব দেববর্মা মহাশয় উপস্থিত থাকবেন। তারপরে আমরা এই রেলির পরে আমরা আমাদের জিবি ক্যান্সার হসপিটালে আমরা 200 পেশেন্টকে ওদেরকে কিছু ফ্রুটস, বেনানা, কলা, বেনানা, আপেল, মোসাম্বি জুস ওইগুলি আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে 10টার সময় আমাদের প্রত্যেকটা কমপ্লেক্সে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স আগরতলা যত আছে প্রত্যেকটা কমপ্লেক্সেই এমবিসিসির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। তারপরে 10:15 থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে প্রজ্ঞা ভবনে। ওইখানে আমাদের ব্লাড ডোনেশন প্রোগ্রাম হবে। ওইখানে আমরা প্রায় সব ইনস্টিটিউশন মিলে প্রায় 200 প্রতিনিধি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে যারা ব্লাড ডোনেট করবেন। ওইখানে ব্লাড ডোনেশনের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রফেসর শ্রী মানিক শাহ মহোদয়, চিফ মিনিস্টার ত্রিপুরা, উনি ওটার উদ্বোধন করবেন। এরপরে আমাদের ব্রেন যে অনুষ্ঠান সেমিনার আছে ওইখানে আপনারা দেখবেন আমরা ইয়েটা দিয়ে দিয়েছি, মূল বক্তব্য এই বছরের যে আমরা থিম এটা আমরা দিয়েছি, এটার উপরে আলোচনা করবেন। এবং ওইখানে থাকবেন আমাদের চিফ গেস্ট হিসেবে ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহাশয়। এরপরে থাকবেন চিফ সেক্রেটারি, তারপরে থাকবেন আমাদের কিরণ গিত্তে স্যার সেক্রেটারি, তারপরে অভিষেক সিং সেক্রেটারি। তারপরে আমাদের ওই দিন আমরা একজনকে যারা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে ভালো কাজ করে তাদেরকে আমরা বেস্ট অ্যাওয়ার্ড দিই। ওই দিন আমরা ইঞ্জিনিয়ার সুশান্ত দত্তকে আমরা ইঞ্জিনিয়ার অফ দ্য হিসাবে দেওয়ার করবো এবং ওনাকে রিকগনিশন করবো। তারপরে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন সিভিল ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান, প্লাস আমাদের যে সেমিনার যে মূল থিম ওটার উপরে আলোচনা করবেন ত্রিপুরা NIT আগরতলার অধ্যক্ষ প্রফেসর SK পাত্র। প্রত্যেক দিন চুরি দিতে হবে, কংগ্রেসের তারিখের চালিয়ে কংগ্রেসকে দমানো যায় না, যাবে না। জাতীয় কংগ্রেসের নেতা কর্মীদের মিথ্যে মামলা ঘোষণা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব চায়। অফিসে উদয়পুর মহকুমা জুড়ে থ্যাংক ইউ। যে আউটপোস্টের ওসিও আছে পুলিশ থাকাকালীন মামলা হইতে আসলে মামলা করতে আসতাম, প্রচুর কেস আছে এগুলা বদ্ধ করার ওরা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এমন অনেক কেস আছে, যেমন দাতারাম একটা চেষ্টা করছে
পরবর্তী সময় দেখলাম আমাদের 11টা মামলা হয়েছে। আমরা তো কমপ্লেন করছি আমাদের উদয়পুর জেলা কংগ্রেস জিনাপুর, উদয়পুর মহকুমা জুড়ে প্রত্যেক দিন চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে। সামনের দিকে থ্যাংক ইউ। হচ্ছে বাগমান বর্ষবতী আক্রমণ বর্ষবতী জবাব তোমায় দিতে হবে। কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালীভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন, আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি হারাধন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। তাদের কর্মসূচিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে জেলা স্তরের নেতা বলুন, রাজ্য স্তরের নেতা বলুন, বিধায়ক যারা বলুন, তাদের বক্তব্যের মধ্যেই দেখবেন একটা হতাশার সুর, তাদের বক্তব্যের মধ্যে দেখবেন একটা আতঙ্ক হতাশা থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সেখানে কুৎসিত আক্রমণ করছে। চরিলামের আড়ালিয়া বাজারে
আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকোস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায়, তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাই। আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় 150 জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপত্র নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি। আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব। আমরা চরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এসএফআই এবং ডিওয়াইফআই সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি। তোমার নামটা? হ্যাঁ, তোমার নামটা? আমি এসএফআই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ। ডিওয়াইফের কেউ আছে? ডিওয়াইফের আজকে আর রক্তদান শিবির আগামীকাল, ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন। কোথায় হচ্ছে এটা? এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে। নাম কি? আমরা যারা যে মিটিংগুলি এসেছে আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা, সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। পদ্ধতিতে ওনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ দিয়ে কৈলাস করার সমস্যা রয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে। পরিকাঠামো উন্নয়ন হচ্ছে, আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাব স্টেশন ছিল সেটাকে আপডেট করা হয়েছে, সেখানে মিশন থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইনগুলি নষ্ট হয়ে যায় তাহলে আমরা মিশন লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এরকম নয় জানুবন্ধ করে দিলাম, সুবন্ধ করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 35 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চকলারানী দেবরায় মহোদয়া সহ আজকে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত। আপনি আমার আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে ফুটেটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলে মেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না, আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটি
মাকে মা বলে সম্বোধন করি, আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন তেজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব দ্বিতীয় বছরের ছাত্র। কমিটির সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএম এর কন্যা বিরোধী আপনাদের কান পর্যন্ত যে থাকে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী, যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার 5টা বাড়ি, 5টা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন বাবু কৈলাস শহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে, তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে? মানুষের সামনে মিথ্যাচার করছেন, বেরিয়ে বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে। আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন, প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকিয়ে ব্যাগটা নিয়ে যে ঘোরেন, ওই পিস্তল নেতারা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়। এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে, কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়। উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক, মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন অ্যামাউন্ট, তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা
দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? প্রথমে মিডিয়াকে খুব খুব ধন্যবাদ করি। ভান্ডারিমা 5 নম্বর ওয়ার্ড বিভিন্ন পার্টি থেকে আমরা আইপিসি পার্টিতে যোগ দিয়েছি। সামনে আমরা ভারতীয় আইপিসি সারা ত্রিপুরাতে 2018 বিধানসভাতে যেরকম আগ্রহ করা হয়েছে এর সমতুলনা আমরা এখনও বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন পৌরসভা বিভিন্ন ব্লকে আমরা এখনও এই 2018 বিধানসভা সহ আলোচনা করে আমরা এখন ঘরে তুলে আমরা পার্টি সামনে এই 2029 বিধানসভা আর সামনে এবিসি ভোট এই আমরা পার্টি আইপিসি আমরা জয়যুক্ত করে আমরা সামনে এগিয়ে আলোচনা সম্মুখ রাখি। এই কারণে আমি সবাই জনগণ আর সব মানুষকে আমি এখন অনুরোধ করি। Taham banau taham mulai cuma kau platnya kan di taham kat mana kini kau ke abdul di Jerman kau ada lagi yang kau platnya kan di kau kat mana. স্লোগান দিয়েছে, মিছিলে বেরিয়েছিল, তাকে সেখানে সিপিএমের বন্যা বিরোধী আপনারা আগে বক্তারা বলেছেন যে কমিউনিস্টের অপপ্রচার এবং তাদের যে মিথ্যাচার তার বিরুদ্ধে কৈলাসহর মন্ডল কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত সমস্ত সংগঠনের যে গণতান্ত্রিক স্বাধীনতা সে স্বাধীনতা রয়েছে, ওনারা ডাক দিতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সদস্য তথা ত্রিপুরা ওয়ার্কিং বোর্ডের চেয়ারম্যান মাননীয় মফস্বর আলী মহাশয় উপস্থিত আছেন। চন্দ্রপুর আপনাদের কান পর্যন্ত যে থাকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ওই ত্রিপুরা রাজ্যের সম্পাদক জিতেন চৌধুরী যিনি মানুষকে ক্রিটিসাইজ করেন, যিনি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বিদ্রুপ করেন, তার উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে কৈলাসহরের টিলাবাজারে তিনি এসেছিলেন, সেখানে একটা বক্তব্য রাখছিলেন, বলছিলেন আমাদের পার্শ্ববর্তী বিধানসভার
যিনি বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, ওনার ভাই নাকি ধর্মনগরে একটা জমি কিনেছে। জমি কিনেছে তো কি হয়েছে? আগে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা পাড়া কোন সরকারের আমাদের রাজ্যের মহারাজ ছিলেন যে আপনার পাঁচটা বাড়ি, পাঁচটা জমি রয়েছে আপনার? আপনারা জানেন কি ওই জিতেন্দ্র বাবু কৈলাস শহরে তখন ভ্রষ্টাচারের কথা বলে তিনি একটা সাধারণ সরকারি চাকরি করতেন, উনার মিসেস একটা গভর্নমেন্ট স্কুলের টিচার, অথচ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ব্যাংকে 35টা এফডি রয়েছে ওই জিতেন্দ্র বাবুর। বলতে পারবেন মাইকের সামনে দাঁড়িয়ে, মানুষের সামনে মিথ্যাচার করছেন বেরিয়ে, বলছেন কোন মন্ত্রী জমি কিনেছে? আপনি কি করে কিনলেন? আপনার 35টা এফডি কোথায় থেকে আসে? মাননীয় বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বিদেশে গিয়েছেন, ভ্রমণ করতেই পারেন। প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে, মানুষ কোথায় যাবে, ঘুরবে, বেড়াবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি লোকসভার সাংসদ, যেতেই পারেন বিদেশের মাটিতে। তিনি মাইকে দাঁড়িয়ে বলছেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে গিয়েছেন, অস্ট্রেলিয়া গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা সর্বহারা নেতা, কাজে ওই পিস্তল ঢুকে ব্যাগটা নিয়ে যে ঘোরেন ওই পিস্তল নেতারা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের নেতা ওই জিতেন্দ্র বাবু যেটা লোকসভাতে হলফনামা দিয়েছে, তিনি কতগুলো দেশে গিয়েছে জানেন? আমি উনার তথ্য বলছি, উনার লোকসভার তথ্য বলছি, চ্যালেঞ্জ করলে করার জন্য বলবেন। তিনি পৃথিবীর বড় 10টা দেশে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়া গিয়েছেন, ভুটানে গিয়েছেন, চায়নাতে গিয়েছেন, কিউবাতে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, জার্মানিতে গিয়েছেন, ইতালিতে গিয়েছেন, মস্কো গিয়েছেন, সুইজারল্যান্ড গিয়েছেন, থাইল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ভিয়েতনাম সিটিতে গিয়েছেন। তারপরে তিনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে কি করে ঘুরতে যায়? এরা মিথ্যাচার, এরা শুধুমাত্র মিথ্যা কথা ছাড়া আর কিছু জানে না। এমন ভাবে ভাব করবে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে মনে হবে সংসারে কিছু জানে না, অথচ পৃথিবীর 10টা দেশে গিয়েছে। উনি জিজ্ঞাসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করে বিদেশের মাটিতে যায়? উনি জিজ্ঞাসা করেন মন্ত্রীর ভাই কি করে ধর্মনগর জমি কিনে, অথচ ওনার নামে সাতনামে জমি রয়েছে 2খানা, সাতচন্দ্রে জমি রয়েছে 1খানা, আগরতলাতে বাড়ি রয়েছে 1খানা, ত্রিপুরা রাজ্যের 7খানা ব্যাংকে 15খানা অ্যাকাউন্ট রয়েছে। তারপরেও তিনি সর্বহারা নেতা, মেহনতি শ্রমিক মজদুরের নেতা। ওরা খেতে পায় না, অর্ধারে অনাহারে তাদের প্রাণ যাচ্ছে। আপনি অমল চক্রবর্তীর কথা ভুলে গিয়েছেন, ভ্রষ্টাচারের কথা বলছেন তারা। অমল চক্রবর্তী আপনি ভুলে গিয়েছেন, অমল চক্রবর্তীর ভাই 30 কোটি টাকা হাফিজ করে দিয়েছিল বিশালগড় ব্যাংক থেকে, সেগুলো আমরা ভুলিনি। আগরতলা উড়ানপুরের জন্য যে স্যাংশন এবং তার থেকে 228 কোটি টাকা বাদল চৌধুরী হাফিজ করে দিয়েছিলেন। আজ তারা সততার কথা বলছেন, রাস্তায় বেরিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যারা শাসন ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন? আপনারা মানুষের জীবন মান উন্নয়নের জন্য কি করেছেন? আমরা যারা যে মিটিংগুলি এসেছে, আমরা অনুরোধ রাখবো যে মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন, পরিষদের সম্মানীয় পৌরমাতা শ্রীমতী চপলারানী দেবরায় মহোদয়া সহ আজকে পুজোটা করেন জীবন দেবনাথ। জীবন দেবনাথ মহোদয়েরা কিছু কমিউনিস্টের ছেলে মেয়েদেরকে নিয়ে পুজোটা করেন। আমরা জীবন বাবুকে বলতে চাই যে আপনাদেরকে ভারত মাতাও মাফ করবে না, পাপকে ছাড়বে না। আপনারা যে মাটির মূর্তিটা পুজো করার জন্য ব্রতী হয়েছেন, আপনারা কমিউনিস্টরা এত পাপ করেছেন এই ভারতের মাটিতে, আপনাদেরকে পাপ ছাড়বে না। আপনাদের পাপ ছাড়বে না। এই মাটির মূর্তি আমরা মাটিকে মা বলে সম্বোধন করি। আমরা ভারত মাতার যে স্লোগানটা দেই, এইটাই মাটিকে, এই মাকে, ভারত মাকে, যে ভূমিতে আমরা বসবাস করি, এই ভূমিটাকে শ্রদ্ধা করি, তাকে আমরা সম্বোধন করি মা বলে। আর আপনারা ওই মা বলার কারণে যার মুখে পেচ্ছাপ করেছেন, 7 মে 2016 সাল কমলপুরের কলেজের ঘটনা, ধলাই জেলার বিজেপির সভাপতি তখনকার ছিলেন তেজেন্দ্র দেব, উনার ছেলে অলোক কুমার দেব 2য় বছরের ছাত্র, বিদ্যুৎ দিয়ে কৈলাসহরকে
হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা মানি, স্বীকার করছি মানুষের সামনে, আমরা মিথ্যাচার করি না। এখানে বিদ্যুৎ পরিষেবায় ত্রুটি হচ্ছে, কিন্তু এটাও তো ঠিক, কতটা বাড়িতে তখন বিদ্যুৎ ছিল, এক একটা গ্রামে যেখানে 200 বাড়িতে বিদ্যুৎ ছিল, আজকে সেখানে 800 বাড়িতে বিদ্যুৎ দেওয়া হয়েছে। আমরা আমাদের রাজ্যে যদি দেখি 7 বছরে আমরা 3,76,000 পরিবারকে ইতিমধ্যে বিদ্যুতের নতুন কানেকশন দিয়েছি। তাদের বিদ্যুৎ জ্বালানোর অধিকার নেই। যে ট্রান্সফরমার থেকে আগে 25 বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আজ 75 বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। একটু সমস্যা হচ্ছে, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে। আপনারা দেখেছেন গৌরনগর যেখানে সাবস্টেশন ছিল সেটাকে আপগ্রেড করা হয়েছে, সেখানে মিশন ফিলার থেকে নতুন একটা সেখানে মেশিন বসানো হয়েছে। একদিকে যেখানে কাঞ্চনবাড়ি লাইন নষ্ট হয়ে যায়, তাহলে আমরা মিশন ফিলার লাইন পাবো, কিন্তু সেগুলো করতে একটু সময় যায়। এগুলো এরকম নয় জানুমন্ত করে দিলাম, সুমন্ত করে দিলাম, সব হয়ে যাবে। আপনারা যেগুলো 3 বছরে করতে পারেননি, জঞ্জাল জমিয়ে রেখেছিলেন, সেগুলো আজ আমরা কিন্তু করছি। তান্ত্রিক পদ্ধতিতে উনারা বিরোধী দল হিসেবে বিভিন্ন দাবি দাবা করতেই পারেন, এটার অধিকার সবার রয়েছে। বিশেষ করে আরে আমরা এটা করেন, সাইরন না একটু। আর দেখতেও নেই কেন মনে হয় আপনারা আপনি আমি আমার তো কনসার্ট পেয়েছিল ও নাম না আমার গেলে গাড়ি উঠাইতে আপনি সাইড দেন না, গাড়ি চাই না। আমি আমার তো কনসার্ট পেয়েছি না, ও নাম না কাকা আকাশটা গাড়ি উঠে আপনার 200টা সরো সরো শেষ। আগে হ্যাঁ আমার ছবি লোক একটু সাইড সাইড না ম্যাডাম আপনার শুনেছেন গা আপনারা এটা আজকে একজন অ্যাকিউজড, যিনি ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চের একজন কর্মকর্তা, ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ। ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 101/2025। এই কেস মূলে কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 61 সাবসেকশন 2, 118 সাবসেকশন 2, 113, 116 subsection 5, 336 subsection 3, 340 subsection 2, 341 subsection 351 and 338 BNS.
এটাতে ঘটনাগত 3 তারিখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ইমেলের মাধ্যমে ইউকো ব্যাংক আগরতলা ব্রাঞ্চে জানাইছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আনঅথরাইজড ট্রানজ্যাকশন হয়েছে 3 দিন এবং 6টা চেকে অ্যামাউন্ট 16,38,43,300 টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আগরতলা থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্টার হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন অ্যাকিউজড নাম রামায়ানী শ্রীময়ী মিস রামায়ানী শ্রীময়ীকে আজকে আদালতে প্রদর্শন করছে 3 দিন পুলিশ রিমান্ড চেয়ে। আদালতে আমরা এই মামলার যে আইও যে ফেয়ার দিয়েছেন 3 দিনের পুলিশ রিমান্ড, সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে 21 রামায়ানী শ্রীময়ীকে আগামী 15 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড দিয়েছেন এবং 16 তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন। পুলিশ রিমান্ডের কারণ হলো টু ডিডাক্ট অ্যান্ড ট্রেস দ্য ইনভলভ মিসক্রিয়েন্ট কে মিসক্রিয়েন্ট আছে, মোডাস অফ অপারেন্ডি জানার জন্য, টু অবটেইন ইনফরমেশন অ্যাবাউট দ্য কমপ্লেক্স নেচার অফ দ্য ব্যাংক ফ্রড, to recover the miscreant misappropriate fund, to analyze the mobile phone of the 21 তার 21 যে মোবাইলটাকে যাতে অ্যানালাইজ করে দেখতে হয় কাদের সঙ্গে ফ্রডস্টারের লগে তার কতবার রিলেশন কথাবার্তা হয়েছে, যোগাযোগ হয়েছে, টু ফাইন্ড আউট দ্য পার্টিকুলার্স অফ দ্য আদার অ্যাসোসিয়েটস এবং টু ফাইন্ড আউট দ্য প্লেস হোয়ার দ্য ফ্রডস্টার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট মানে আছে তারা, হ্যাঁ এই জায়গাটা অন্যান্য ফ্রডস্টাররা কোথায় আছে এবং তার আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তাকে ক্লোজ ইন্টারভিউশন দরকার। এই কারণেই পুলিশ ওনাকে 3 দিনের পুলিশ রিমান্ড যে আজকে আদালতে প্রার্থনা করেছেন বা আদালতে তাকে মঞ্জুর করেছেন 15 তারিখ পর্যন্ত। আমাদের শ্রমিকরা যারা সাউথগামী শ্রমিকরা বাস চালক কন্ট্রাক্টররা আছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন আগরতলা হচ্ছে। তাদের বক্তব্য আপনি শুনেছেন। যেহেতু আমরা সাউথ ত্রিপুরা বাস অনার্সের কর্মকর্তা, আমরাও ওদের পক্ষেই আমরা সওয়াল করেছি, কারণ ওরা আমাদের গাড়ি চালায়, আমাদেরকে রাত্রে টাকা পয়সা বলতে কিছু এনে দিতে পারে না, তাদেরও সেন্টিমেন্ট হচ্ছে। পাশাপাশি কিছু কতিপয় মালিকরা যে ব্যবহার করছে, এটাও শ্রমিকরা নাগরজলা এটাও শ্রমিকরা প্রচণ্ড ক্ষুব্ধ। এবং ট্রাফিক দেখা যাচ্ছে নাগরজলা যে ট্রাফিক সিস্টেমটা টোটালি আগরতলার অনুকূলে। দেখা যাচ্ছে প্রতি গাড়িকে 2,000, 1,500, 3,000 টাকা ফাইন হচ্ছে। হ্যাঁ, এটার জন্য আগরতলা যে ট্রাফিক নাগরজলা মুখে থাকে তাদেরকেও আমরা দায়ী করছি, কারণ 10টা 11টা পর্যন্ত ওরা কোনো ডিউটি অবস্থায় থাকে না। যে আমাদের সাউথগামী গাড়িগুলো চালু হয় তারা ওখানে আসে এবং গাড়িগুলোকে একটু দাঁড়ালেই ওরা ফাইন করে দেয়। তাই শ্রমিকরা এতে ক্ষুব্ধ হয়েছে। শ্রমিকদের পক্ষেই আমরা সওয়াল করব, যেহেতু শ্রমিক এবং মালিক আমরা ভাতৃপ্রতিটি সংগঠন, ওদেরকে নিয়ে আমাদের চলতে হবে। এই আমাদের সাউথ ত্রিপুরা বাস সংগঠন থেকে এই আমার বক্তব্য। আমাদের শ্রমিকরা সমস্যা হলো, শ্রমিকরা প্লাস মালিকরা সমস্যা হলো বিগত 1.5-2 মাস ধরে আগরতলা থেকে আমরা আসার সময় মানে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তারা আগরতলা থেকে 9:30 পাশে তারা আগরতলা গাড়ি ক্লোজ হওয়ার কথা। ওই জায়গার ভিতরে আগরতলা গাড়ি ক্লোজ হয় 11টা, 11:30, 12টা। তারপরে আগরতলার কিছু নেতৃত্বরা আছে, বলতে মালিকগণ আছে, তারা আছে মিনিমাম 7 থেকে 8 জন মালিক।
ও মালিকরা কী করে তারা আগরতলা নাইটভুক্ত গাড়িগুলা নাগেরদোলা মুখে আসার পর তারা গাড়িগুলোকে একদম পুরো সম্পূর্ণভাবে সিট ফুল করে গাড়িগুলোকে বের করে দেয়। তারপর আমাদের উদয়পুরে নাইটভুক্ত গাড়িগুলো আসার সময় ওদের মানে একটা ট্রাফিক সিগন্যাল আছে, আমাদের ট্রাফিক নাগেরদোলার মুখে ট্রাফিক সিগন্যালটা 35 সেকেন্ড, একটা আছে 20 সেকেন্ড। এই সিচুয়েশনে আমাদেরকে কি করে নাগরদোলা থেকে খালি জাম লাগে, তারা খালি গাড়িগুলো এক স্টপে 2 গাড়ি বাড়ি করে দেয়, 3 গাড়ি বাড়ি করে দেয়। তো ওইটার কারণে আমরা প্যাসেঞ্জারগুলো গাড়ির মধ্যে ওঠে না, প্যাসেঞ্জার পাওয়া যায় না, খালি গাড়ি নিয়ে উদয়পুর আসতে হয়। তারপরে আমাদের যে মালিক সংস্থাগুলো আছে, মালিকরার গাড়িগুলো আছে, নাগরদোলা থেকে বাড়ানোর সময় আগরতলা নাইটভুক্ত গাড়িগুলো সময় ট্রাফিক থাকে না। আর আমাদের যে নিয়ম থাকে, আমরা উদয়পুরের গাড়িগুলো বাড়ানোর সময় তারা নাগরদোলা ট্রাফিক একজন আছে, উনিকে উস্কানি দিয়ে আগরতলা মালিকগুলা উস্কানি দিয়ে আমার গাড়িগুলাকে নাম্বার তুলে ফাইন করে দেওয়া হয়। মিনিমাম মাসে 20 থেকে 25,000 টাকা মাসে ফাইন আসে। তারপরে আমরা শ্রমিকরা গাড়ি চালিয়ে সেরা সম্পূর্ণভাবে ঘাটতি আসে। গাড়ি চালিয়ে আমরা যে বেতন আনবো, আমরা বেতন একটা নির্ধারিত মালিক আছে যে 500 টাকা আর 100 টাকা ঘোরাকি, আমরা শেষ মধ্যে গাড়ি চালিয়ে সেরা 200 টাকা বেতন আনতে পারি না, 50 টাকা বেতন আনতে পারি না, এমনও দিন নীল যায়, বাড়ি ঘরে সম্পূর্ণভাবে নীল যায়। তো এইভাবে আমরা চলতে খুবই কষ্ট হচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন আমাদের একটা বক্তব্য থাকবো যে আগরতলার যে নাইটভুক্ত গাড়িগুলো আছে তাদেরকে পূজার উপলক্ষে, সামনে পূজা আসছে, পূজার উপলক্ষে ওদেরকে একটা বার্তা দেওয়া হবে যে পূজার আগ পর্যন্ত তারা এটা যথাযথভাবে এটা মীমাংসায় যায়। আজকে কি গাড়ি বন্ধ করেছেন? আজকে আমরা গাড়ি বন্ধ করেছি। কতদিনের জন্য? আজকে অনির্দিষ্টকালের জন্য আমরা শ্রমিকরা গাড়ি চালাবে না, এটা শুনলাম। কোথাকার শ্রমিক, কোন জায়গার? আমরা এলো রাজারবাগ বাস স্ট্যান্ড। রাজারবাগ বলতে কোন মহকুমা? উদয়পুর গুমতি ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা বাস, বিলোনিয়া, সাবরুম। একদম নির্দিষ্ট করে বললে মানে কি দাবি, কেন আপনারা গাড়ি বন্ধ করেছেন? আমাদের দাবি হলো কি, আগরতলা থেকে আগরতলার যে টাইম বাধা আছে ওই টাইমটা আগরতলার বাধা টাইমটা আগরতলা নিয়ে আসুক, আর আমাদের সাউথগামী গুমতিগামী যে বাসগুলো আছে আমাদের টাইমে আমরা যেমন এই নির্দিষ্ট টাইমটা আমরা পেয়ে যাই, এটাই আমাদের দাবি। আর কালকে আমাদের একটা শ্রমিক আগরতলা গিয়েছে, উদয়পুরের বাস আগরতলা যাওয়ার পর শ্রমিকটাকে গাড়িটাকে আটক করা হয়েছে। আটক করার পর আমাদের যে শ্রমিকটাকে গাড়িটা আটক করা হয়েছে ওই শ্রমিকরা অফিসে গিয়েছে। অফিসে গিয়ে যাওয়ার পর ক্যাপিটালের মালিক সজলদা একজন আছে, উনি কী করলো, ওনার কাছে যাওয়ার পর উনি পাঠিয়ে দিয়েছে আরেকজন শ্রমিকের কাছে। তো ওই শ্রমিকের কাছে যাওয়ার পর আমার শ্রমিকটাকে প্রচণ্ডভাবে মারধর, প্রচণ্ডভাবে হেনস্থা করেছে। আর এখনও পর্যন্ত আমাদের গাড়ি নাগরদোলা বাস স্ট্যান্ডে আটক আছে। আপনারা কি কোনো নির্দিষ্ট শ্রমিক সংগঠনের লোক? হ্যাঁ, আমরা এখন আমরা উদয়পুর গুমতি ত্রিপুরা বাসজীব চালক সংঘের BMS-এর আমরা একটা কমিটি, আমরা BMS-এর লোক। উদয়পুর মহকুমা জুড়ে সাল এবং 23 সালে বিধানসভা নির্বাচনে সরকার আসার পর সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদয়পুর মহকুমার জুড়েও সেখানে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। সেই রাজনৈতিক সন্ত্রাসের নামে কখনো কংগ্রেসের বাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের বাইক জ্বলেছে, কখনো কংগ্রেসের গাড়ি জ্বলেছে, কখনো কংগ্রেসের শরীর থেকে সেখানে রক্ত ঝরেছে। এই রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় থানায় মামলা রুজু করার পরেও সেখানে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে যে মামলা করা হয় সেটি লঘু ধারায় সেখানে পরিণত হয়। সেই অভিযোগ নিয়ে আমরা মহকুমার পুলিশ আধিকারিকের নিকট সেখানে আমরা আসি। আমরা বলতে চাই যে সন্ত্রাস করে যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা
যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কাজে আমরা আজকে সবাই যারা এসছেন, আমার কংগ্রেসী ভাইয়েরা, বন্ধুরা, ছাত্র যুব বন্ধুরা, এবং আমাদের মধ্যে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, আছেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের সহ সভাপতি প্রহ্লাদ ঘোষ, এবং চারটা বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি আছেন আমাদের অমরপুরের সেখানে ব্লক কংগ্রেস সভাপতি আহারাদন দাস, বিট্টু দাস সহ মাইনরিটি ডিপার্টমেন্টের জেলা কমিটির প্রস্তাবিত সভাপতি রুশন মিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, আমি প্রত্যেকের কাছে সেখানে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে আবেদন করব, আপনারা নির্ভয়ে আপনার এলাকার মধ্যে সেখানে সংগঠন মজবুত করুন। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত। একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। তো ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই, কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস